রাফি ও নীলা ওরা মিস্টার আশরাফের কাছে গেলেন। মিস্টার আশরাফ ওদের দুই পাশে বসিয়ে জড়িয়ে ধরলেন। দেখতে দেখতে কত বড় হয়ে গিয়েছে আমার কলিজার টুকরাগুলা। আমার তো বিশ্বাসই হচ্ছে না, কয়দিন পরে আমার পাখি দুইটার বিয়ে। আপু, আমি বিয়ে করব না। আমি তোমাকে না দেখে এক মুহূর্তও থাকতে পারবো না। মিস্টার আশরাফের চোখও ছলছল করে উঠল। তার একমাত্র আদরের মেয়ে নীলা প্রচুর ভালোবাসে ওকে, কোনোদিন একটা ফুলের টোকাও লাগতে দেয় নাই। নীলাকে একবার না দেখলে ওনার পুরো দিনটা ভালো কাটে না। ঠিক তেমনি ঝুমুরও মিস্টার আলতাফের একমাত্র চোখের মনে, ওকে সেও চোখে হারায় না। রাফির সাথে ঝুমুরের বিয়ে দিতে তিনি রাজি হয়েছেন, তার প্রধান কারণ হলো বিয়ের পরও ঝুমুর তার চোখের সামনেই থাকবে। আর দ্বিতীয় কারণ, রাফির চোখে তিনি ঝুমুর জন্য ভালোবাসা দেখতে পেয়েছেন। তিনি যেভাবে ঝুমুর কেয়ার করে তেমনি রাফি ওকে আগলে রাখে। বড় কথা হলো না, মেয়েটা তো ওনার চোখের সামনেই থাকবে। আর যে জায়গায় রাফির দাদু এই বিয়ে ঠিক করেছেন সে জায়গায় কেউ আসতে পারবে না সে বিয়ে ভাঙতে। কারো এমন দুঃসাহস নেই। তারপরে ওরা সবাই বিয়ের কেনাকাটা নিয়ে কিছুক্ষণ আলোচনা করে যে যার রুমে চলে গেল, সবাই গুড নাইট বলে। কিন্তু রাফি গেল ঝুমুরের রুমে, গিয়ে দেখলো ঝুমু গুটিসুটি মেরে বিড়াল ছানার মতো ঘুমিয়ে আছে। রাফি অপলকভাবে ঝুমুরের দিকে তাকিয়ে আছে। এই মেয়েটাই তো আমার প্রাণ ভোমরা, এই মেয়েটাই তো আমার বেঁচে থাকার কারণ। আর কিছুদিন তারপরে তোকে আমি নিজের করে পাবো। আমার দেয়া কষ্টগুলোকে তার থেকে দ্বিগুণ ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিব। তোর চোখের কোণে কখনো পানি আসতে দিব না। দুহাত দিয়ে ঝুমুরের দুই গাল ধরে ওর ঠোঁটে আলতো করে একটা কিস করে রাফি ওর রুমে চলে গেল। পরের দিন সকাল 10টার সময় ঝুমুরের ঘুম ভাঙল। 7টার দিকে নীলা একবার ডেকে গিয়েছিল কিন্তু তাতে কোনো কাজ হয় নাই। ঝুমু ঘুম থেকে ওঠেনি। 8:30টার দিকে তার আম্মু এসে ওকে ডেকে গিয়েছিল কিন্তু ও একটু নড়াচড়া করে ফের আবার ঘুম দিয়েছে। এখন ঘুম থেকে চোখ ডলতে ডলতে উঠে ঘড়ির দিকে তাকাতে অবাক হয়ে গেল। ও মাই গড, আমি এতক্ষণ ঘুমিয়েছি, ফজরের নামাজটাও মিস হয়ে গেল। ঝুমুর বিছানা থেকে উঠে গেল। ওর মাথাটা কেমন জানি ভার ভার লাগছে। তারপরে ধীরে ধীরে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হয়েছে ঝুম। আজও কমলা রঙের কামিজ পাজামার পাতলা ওড়না পড়েছে। ভালো মতো চুল ঝেড়ে ধপ করে বিছানায় বসে পড়ল ঝুমু। আজকে তার কিছুই ভালো লাগছে না। দুই হাত দিয়ে চুলের মধ্যে হাত দিয়ে চুপটি করে বসে আছে। এই জীবন ঝুমুরের কাছে নরকের মতো। হে আল্লাহ, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও প্লিজ। আমি যে আর এত কিছু সহ্য করতে পারছি না। প্রিয়জনকে হারানোর থেকে মরে যাওয়া অনেক অনেক গুণ ভালো। এই বিরহের যন্ত্রণা আমি কি করে লাঘব করব? এমন সময় নিচ থেকে ঝুমুকে ওর আম্মু ডেকে আটলো। ঝুমু তাড়াতাড়ি করে চোখ মুছে নিল, কারণ সে কাউকে তার কষ্টের কথা জানতে দিবে না। ঝুমু তড়িঘড়ি করে নিচে যাচ্ছে, ওর চুলগুলো বাতাসে উঠছে আর কাঁধে বারবার বাড়ি কাচ্ছে। ঝুমুরের আম্মু খাবার টেবিল সাজাতে ব্যস্ত। রাফি সোফায় বসে বসে ফোন টিপছে, আর তুষার রাফির পাশে আঁখিকে কোলে নিয়ে বসে বসে টিভি দেখছে। আর ওর বাকি চাচিরা সহ তুষারের বউ সবাই রান্নাঘরে ব্যস্ত, কারণ এখন থেকেই 1-2 করে মেহমান আসতে শুরু করেছে। বিয়ে বাড়ি বলে কথা। ঝুমুর আসছে সেটা ওর আম্মু দেখতে পায় নাই, তাই আবারও ডাক দিল। জমু, জমু। আর ডাকতে হবে না, আমি এসে গেছি। ঝুমুরের কথা শুনে রাফি ওর দিকে ঝট করে তাকালো সিঁড়ির দিকে। ঝুমুরকে দেখার পরে রাফির হার্টবিট বেড়ে গেল। ওর মনে হচ্ছে ওর হৃদস্পন্দন বাহির থেকে লাউড স্পিকারে শোনা যাচ্ছে। তার পাশে বসা তুষারও হয়তো শুনতে পাবে। ও হা করে তাকিয়ে আছে ঝুমুর দিকে। ওর হাতে থাকা ফোনটা ধপ করে কোলে পড়ে গেল পাশ থেকে তুষার। রাফির এমন রিয়াকশন দেখে মুচকি হাসলো। ওর ভাই, আমার বোনের ওপর নজর লেগে যাবে, এবারে দেখিস না। তুষার ওর কানের কাছে গিয়ে কথা বলায় ওর ধ্যান ভাঙলো। ও হেসে তুষারের পিঠে একটা জোরে কিল বসিয়ে দিল। আমার বউকে আমি দেখবো না তো কে দেখবে? আর নজর লাগলে তো আমার নজরই লাগবে। সো তোমার চরকায় তুমি তেল দাও। পিঠ ভেঙে গেলেছে রে মাগু। এই যে মিস্টার চুটকো, বিয়ে কিন্তু এখনো হয়নি, হওয়ার পরে বউ রাখিস আর মন থেকে দেখিস। এই যে মিস্টার ভুটকো, বিয়ে হতে আর কতক্ষণ? তারপরে তো আমার বউই, বুঝছস? এমন সময় রাফির ফোন বেজে উঠলো। নীলাজ ফোন দিয়েছে। বাহির থেকে ওর সাথে কিছুক্ষণ কথা বলে আবার ভেতরে এসে বসলো। কে ফোন দিয়েছিল? নীলাশ ফোন দিয়েছিল। কি বলেছে? বলেছে যে আজ থেকে শপিং শুরু করতে। আন্টিরা কি বলেছে, আজ থেকে শপিং শুরু করলে আর কোনো চাপ থাকবে না। তাই আজকে আমরা শপিংয়ে যাব, আর ওদিক থেকে ওরা আসবে। কয়টার দিকে যাবে? 1 ঘন্টা পর 12টার দিকে। ও, তাহলে আস্তে আস্তে সবাই রেডি হয়ে নাও, পরে বের হলে দেরি হয়ে যাবে। রান্নাঘর থেকে অর্ণা চলে আসলো।
আমার আম্মুটা আমার সাথে অনেক দুষ্টমি করেছে, অনেক এনার্জি লস হয়েছে, ওকে কিছু খাইয়ে দাও। অর্ণা আঁখিকে নিয়ে রুমে চলে গেল। আর এদিকে নীলা, রিয়া, জিনিয়া, ঈশিতা ওরা সবাই নিচে এসেছে। আর ঝুমু বসে বসে খাবার টেবিলে নাস্তা করছে। ঈশিতা এসে ঝুমুরের পিঠে একটা কিল দিল, তাতে ঝুমু চমকে উঠল। ঈশিতার দিকে তাকাতেও হেসে দিল। এতক্ষণে তোর ওঠার সময় হলো জানতো? তোর অনুপস্থিতির জন্য আমরা কিছু ডিসকাসই করতে পারছি না। কি ডিসকাস করতে চাও বুঝলাম না। যার জন্য আমাকে দরকার? আরে গাধি, বিয়ের জন্য কি শপিং করব? আর নিয়ে তোর সম্পূর্ণ মন্তব্য দরকার আমাদের, কোন ড্রেস চুজ করব ইত্যাদি ইত্যাদি। তোমাদের যা যা ভালো লাগবে তাই তাই কিনে নাও গিয়ে। আমাকে লাগবে কি জন্য হুদাই? কেন, তুই কিছু কিনবি না ঝুমু? না, আমার যথেষ্ট জামা কাপড় আছে, আমার কিছু কেনা লাগবে না। আর আমি শপিং এ যাব না। তুই তো জানিস আমি ভিড় পছন্দ করি না। বলে কি এ মেয়ে, যে মেয়ে শপিং করার জন্য পাগল আর সে নাকি আজ শপিং এ যাবে না? এত দেখছি ভূতের মুখে রাম রাম। এই কথা বড় আম্মু আর মেঝো আম্মু শুনলে তোকে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে বই। তখনই রান্নাঘর থেকে রাফির আম্মুর ডাক ভেসে এলো। এই রে, কে যাবে না শপিং এ বলছে? ঝুমু বড় সড়ো একটা ঢোক গিলল। আর তখনই ওর চোখ গেল রাফির উপরে। রাফি ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। ঝুমু তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। তখন নীলা জোরে জোরে বলতে লাগলো, ও আম্মু, ঝুমু বলছে ও নাকি শপিং করতে যাবে না। এই কথা শুনে রাফির আম্মু রান্নাঘর থেকে একটা ব্যালন হাতে নিয়ে বের হয়ে এলেন। ঝুমুর কাছে এসে, আরেকবার বলতো এমন কথা। না মানে বড় আম্মু, হয়েছে কি, আমি না সেদিন কতগুলো শপিং করে আসলাম, আমার এতেই হবে। আর নতুন করে কিনে শুধু শুধু টাকা নষ্ট করার কি দরকার? আর আমার ভালোও লাগছে না। বড় আম্মু, আমি কি করে দেখবো আমার ভালোবাসার মানুষ অন্য মেয়ের জন্য শাড়ি, গহনা, বাকি সব চুজ করবে, কিনবে? ওসব তো আমি সহ্যই করতে পারবো না। কিভাবে আমি যাব শপিং এ? আমি এত কিছু বাহানা শুনতে চাই না, আর না চাই বুঝতে ঝুমু। আমি যখন বলেছি তুই যাবি তখন তুই যাবি, ব্যাস। শুধুমাত্র আজকের দিন না, যতদিন বিয়ের জন্য শপিং করতে যাওয়া হবে প্রতিদিন তোকে যেতে হবে। আর এটাই ফাইনাল, আর কোনো কথা না শুনতে চাই। ঝুমু অসহায়ভাবে তাকিয়ে আছে। কি আর করার, শেষ পর্যন্ত ওর বড় আম্মুর কথায় রাজি হতেই হলো। কারণ আর যাই করুক না কেন, ঝুমু কখনো ওর বড় আম্মুর কথা ফেলতে পারবে না। ওকে ওকে, আমি যাব, এবার খুশি? বনু অনেক, চল এবার আমাদের সাথে। এরপরে ওরা সবাই ঝুমুরকে টেনে নিয়ে গেল মিলির রুমে। মিলির রুমে নিয়ে ওকে বসিয়ে সবাই ওর চারপাশে গোল হয়ে বসলো। আর কি কিনবে না কিনবে এসব নিয়ে আলোচনা করতে লাগলো। ঝুমু মাঝে মধ্যে শুধু হ্যাঁ না করছে, আর যাতে করে ওরা বুঝতে পারে যে ঝুমু ওদের কথায় সাড়া দিচ্ছে। কিন্তু ঝুমুর মন তো এখানে নাই, ওর মন তো পড়ে আছে রাফির কাছে। আস্তে আস্তে রাজদের পরিবার আর নীলাসদের পরিবারের সবাই চলে এলো রাফিদের বাড়িতে। বাড়ির সবাই আগে থেকে রেডি হয়ে আছে। ওরা আসতেই সবাই শপিং এর দিকে রওনা দিল। 3টা বড় টয়োটা হেরিস গাড়ি ভর্তি হয়ে গেল, শুধুমাত্র ঝুমু, নীলা, রাফি আর নীলাস বাদে, কারণ ওরা গাড়ি ভর্তি হওয়ার পরে এসেছে। অন্যদিকে ঝুমু যখন এসে দেখে যে সবাই উঠে পড়ায়, 3টা গাড়ির কোনোটাই তিল পরিমাণও জায়গা নাই, তখনও মনে মনে অনেক খুশি হয়েছে, এটা ভেবে যে ওকে আর যেতে হবে না। কিন্তু ওর খুশি আর টিকলো না। রাফি ওর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। ঝুমু বারবার ওর হাত ছাড়ানোর চেষ্টা করছে। আমি যাব না, প্লিজ রাফি ভাইয়া। আর এত মানুষ শপিং মলে গিয়ে কি হবে? তার চেয়ে আমি বরং বাড়ি থেকে চাই না, প্লিজ প্লিজ। এবার রাফি প্রচন্ড রেগে ঝুমুরকে ধরে ধাক্কা দিয়ে একটা গাড়ির সাথে মিশিয়ে ওর দুপাশে 2 হাত দিয়ে একদম মুখোমুখি হয়ে জিজ্ঞেস করলো, আরেকবার বলতো আগে কি বলেছিস? আমি ওর রাগ দেখে এক ঢোক গিলেন। আমি যাব না। একথা বলার সাথে সাথে রাফি ঝুমুরের ঠোঁট 2টি দখল করে নিল। প্রায় 2-3 মিনিট পরে ছেড়ে দিল ঝুমু, তখনও চোখ বন্ধ করে আছে। আর রাফি নেশা ভরা চোখে ঝুমুর দিকে তাকিয়ে আছে। ঝুমু আজকে বোরকার সাথে কমলা রঙের হিজাব পরেছে ইরানি স্টাইলে। ঝুমুরের ঠোঁটগুলো এখনো কাঁপছে। রাফি তা থেকে মুচকি এসে ওর নাকের সাথে নাক ঘষে। এখন আবার বলতো কি বলেছিলি তখন? ঝুমু ভয়ে ভয়ে চোখ খুললো। আমি যাব। এই তো গুড গার্ল, চল এখন আমার সাথে। এই বলে রাফি ঝুমুরের হাত ধরে নিয়ে যেতে লাগলো। ঝুমু অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে আছে। এতটাই অবাক হয়েছে যে ওকে প্রশ্ন করতেই মনে নাই যে কয়েকদিন পরে রাফির বিয়ে, তাহলে ও ঝুমুরকে কেন কিস করলো ওর হবু ওকে বাদ দিয়ে। কিন্তু আফসোস, এই প্রশ্নটার পেটেই রয়ে গেল, আর জিজ্ঞেস করা হলো না।
রাফি ঝুমুরকে নিয়ে একটা গাড়ির সামনের সিটে বসিয়ে ওর পাশে ড্রাইভিং সিটে রাফি বসলো, আর পিছনে নীলাশ গাড়ি চলতে শুরু করলো। বাকি গাড়িগুলো ওদের আগেই বের হয়ে গেছে। রাফি গাড়ি চালাচ্ছে আর ঝুমুরের দিকে তাকাচ্ছে। ঝুমুরের ক্লান্ত লাগছে খুব, তাই গাড়ির সিটের সাথে হেলান দিয়ে চোখ বুজে আছে। আর নীলাশ পিছনে বসে মাঝে মাঝে টুকিটাকি কথা বলছে। প্রায় 30 মিনিট পরে শপিং এসে পৌঁছলো ওরা। গাড়ি থেকে নেমে সবাই শপিং মলের ভিতরে প্রবেশ করলো। একজন আর একজনের সাথে হেসে হেসে কথা বলছে, আর রাফি ঝুমুরের হাত ধরে হাঁটছে। ঝুমুর আবেগী চোখে রাফির দিকে তাকিয়ে আছে। ওর হঠাৎ করে মনে পড়ে গেল আজ থেকে 5 বছর আগেও রাফি শপিং মলে এলে এরকম করে ঝুমুর হাত ধরে থাকতো। মনে হতো যেন ওকে ছেড়ে দিলে অন্য কোথাও হারিয়ে যাবে। ঝুমুরের চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে রাফির আম্মু এসে ওদের দুজনকে একটা শাড়ির শোরুমে নিয়ে গেল। এদিকে নীলাকে ওর হবু শাশুড়ি ননদ আর নীলাশ মিলে ওকে শাড়ি চুজ করে দিল। আরেকদিকে মিলিকে ওর হবু শাশুড়ি ওর ননদ আর রাজরা চুজ করে দিচ্ছে। আর এদিকে রাফি ঝুমুর আম্মু ঝুমুরকে শাড়ি চুজ করে দিচ্ছে। রাফির আম্মু একটা শাড়ি তুলে ঝুমুরের গায়ে লাগিয়ে রাফিকে দেখাচ্ছে, আর প্রতিবারই রাফি রিজেক্ট করে দিচ্ছে। এতে রাফির আম্মু বিরক্ত হয়ে, বাবা মা দয়া করে আমাকে রেহাই দে, আমি আর পারবো না, তোর তো কিছুই পছন্দ হয় না, আমার এবার বিরক্ত লাগছে। ওয়েট আম্মু, তোমার আর বিরক্ত হতে হবে না, তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু দেখতে থাকো। এবার রাফি ঝুমুরের পা থেকে মাথা পর্যন্ত একবার পর্যবেক্ষণ করে নিল, তারপরে ওর কাজে নেমে পড়লো। আর এইদিকে ঝুমুর তো অবাকের সাথে কি হচ্ছে এখন পর্যন্ত সব ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। প্রায় 15 মিনিট পরে রাফি ভিন্ন রঙের কয়েকটা শাড়ি নিয়ে এলো। এবার ওর আম্মুকে বলল, আম্মু এবার দেখো তো কেমন হয়েছে। রাফির আম্মু শাড়িগুলো দেখে একগাল হেসে, বাহ মাশাল্লাহ, আমার ছেলের চয়েস তো অনেক সুন্দর, খুব সুন্দর হয়েছে, এগুলো পরলে তোর পক্ষে একদম ফুটপরির মতো লাগবে। রাফি লজ্জিত কণ্ঠে একটা হাসি দিল ওর আম্মুর কথা শুনে। তা দেখে ঝুমুর বুকটা খা খা করে উঠল, আর চোখটা ঝাপসা হয়ে গেল, কিন্তু তবুও মুখে হাসি বজায় রাখলো, তবে সেটা মলিন। তারপরে রাফি নিজে চয়েস করে 4টা ভিন্ন ভিন্ন রঙের জায়রার সাথে টপস আর দোপাট্টা নিল। তারপরে ঘরে পরার জন্য কয়েকটা নর্মাল শাড়ি ও 3 পিস নিল, গায়ের সাথে ম্যাচিং করে জুতাও নিল। রাফির এমন পাগলামি দেখে ওর আম্মু আর ঝুমুরের আম্মু তো হাসতে হাসতে শেষ। যে ছেলে বিয়ের আগে এত বউ পাগল, বিয়ের পরে না জানি কি করবে। বাকি সবাই রাফির কর্মকাণ্ড দেখছে আর হাসছে। নীলাশ রাফির পিঠে একটা চাটি মেরে, চালিয়ে যাও বড় ভাই, তোকে দেখে আমিও শিক্ষা গ্রহণ করব কিভাবে বউ পাগল হতে হয়। রাফি কিছু বলল না, প্রত্যুত্তরে শুধুমাত্র একটা হাসি দিল। তারপরে জুয়েলারি সাইটে গিয়ে নিজের পছন্দ মতো ঝুমুরের জন্য জুয়েলারি নিতে লাগলো। বাকি সবে আগের মতো কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। এদিকে ঝুমুরের এক জোড়া কানের দুলের উপরে নজর পড়লো, খুব সুন্দর কারুকাজ করা। ওর পছন্দ হলো দেখেই ঝুমু ওটার কাছে গিয়ে দুলটা 2 হাতে নিয়ে হিজাবের উপরে দিয়ে ঘরে আয়নায় নিজেকে দেখতে লাগলো। রাফি যে সেটা পেছন থেকে দেখেছে সেটা ঝুমু খেয়াল করে নাই। ও কানের দুলটা খেয়াল করে আবার জায়গা মতো এনে রেখে দিল। তারপরে বাকি সবাই যেখানে জুয়েলারি কিনছে সেখানে এসে সবার সাথে দাঁড়ালো। ঝুমুর ওখান থেকে যাওয়ার পরে রাফি সেখানে গিয়ে ঝুমুর পছন্দ করা দুল জোড়া নিয়ে কাউন্টার বয়কে বলল এটাও প্যাকিং করে দিত। লোকটা ওটা প্যাকিং করে রাফির হাতে দিল। রাফি ওটা কাউকে না দেখে নিজের পকেটে নিয়ে নিল। তারপরে জুয়েলারি ও অর্নামেন্টস কেনার পরে এবার ছেলেদের কাছে কাপড় চোপড় আর শেরওয়ানি কেনার পালা। তাই এবার সবাই ছেলেদের কাপড় চোপড় সাইটে গেল। রাফি ঝুমুরের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলতে লাগলো, এই ঝুমু, আমার জন্য শেরওয়ানি, কোট, স্যুট, পাঞ্জাবি চুজ করে দে না প্লিজ। আমাকে কেন বলছো? তোমার হবু বউকে বলো তোমাকে সব চুজ করে দিতে। তাকেই তো বলছি। কিছু না, তোর এত বুঝে কাজ নাই, তোকে যা কইছি তাই কর না প্লিজ, প্লিজ আর কোনো প্রশ্ন করিস না। ঝুমু প্রত্যুত্তরে কোনো বাক্য ব্যয় না করে কানের ড্রেস আপের সাথে ম্যাচ করে শেরওয়ানি, শার্ট, প্যান্ট, কোট, স্যুট ও জুতা পছন্দ করে নিল। ঝুমুরের চয়েস সবসময় বেস্ট, তাই তো বাসায় কেউ কিছু কিনতে গেলে আগে ঝুমুকে ইনফর্ম করে। বাকিরাও বিয়েতে কিনা কি পরবে সব পছন্দ করছে নিজেদের ইচ্ছে মতো। কেনাকাটা করতে করতে শপিং ব্যাগের ভারে সবাই হাঁপিয়ে গেছে। কখন যে রাত 8টা বেজে গেছে সেদিকে কারো কোনো ভ্রুক্ষেপও নাই। এখন শুধুমাত্র নেশা চেপেছে কেনাকাটা। তখন জিনিয়া ঋষিতা এসে রাফির আম্মুকে বলল, ও বড় আম্মু, শোনো না। কি হয়েছে বল? বলছিলাম সে সকালে খেয়েছে, তাও মনেই নেই, খুব খিদা পাইছে, আর পারছি না। তখন রাফি এসে, আম্মু আমাদের কেনাকাটা তো আজকের মতো শেষ, তাই না?
হ্যাঁ, আজকের মতো এতেই যথেষ্ট। তাহলে এখন চলো, রেস্টুরেন্ট থেকে খাবার খাওয়া শেষ করে বাসায় চলে যাই, টায়ার্ড লাগছে খুব। চল। তারপরে সবাই আস্তে আস্তে রেস্টুরেন্টের দিকে হাঁটা শুরু করলো। ঝুমুও সবার পাশাপাশি আনমনা হয়ে হাঁটছে, সবাই ভিন্ন টপিক নিয়ে কথা বলছে। নীলাশ, রাজ আর রাফি ওরা তিনজন একসাথে হাঁটছে আর কি জানি নিয়ে খুব হাসাহাসি করছে। আর ঝুমুরকে দেখছে। ঝুমু একটা জিনিস লক্ষ্য করেছে যে মার্কেটে জিনিসপত্র কেনার সময় অনেক মেয়েরা রাফির দিকে কেমন করে যেন তাকিয়েছিল, যেটা ঝুমুর মোটেও মেনে নিতে পারছে না। শুধু রাফির দিকে না, নীলাশ ও রাজের দিকেও। ওরা তিনজনে খুব সুদর্শন পুরুষ। ঝুমুরের ইচ্ছে হচ্ছে এই লুচু মেয়েদের চোখ উপড়ে দিতে, যাতে করে যেন কারো পছন্দের মানুষের দিকে নজর না দিতে পারে। ওর অনেক কিছু মন যাচ্ছে কিন্তু কিছু করতে পারছে না, শুধু মধ্যে মধ্যে জ্বলে পুড়ে যাচ্ছে। পর মুহূর্তে ওর মনে পড়লো যে রাফি তো তার নয়, তাহলে এত জ্বলে পুড়ে কি হবে? এসব চিন্তা করছে ঝুমু, তখনই নীলার পাশে আসলো। ঝুমু, তোর কি কোনো কারণে রাগ উঠেছে? না না, কই। তা তোর হঠাৎ এমন মনে হলো কেন? তোর তো আবার রাগ উঠলে নাক লাল হয়ে যায়, যা এখন হয়ে আছে। কানও লাল হয়ে গেছে, কিন্তু হিজাবের জন্য দেখা যাচ্ছে না। ধুর, কি যে বলিস না, এখানে কে আমার রাগ উঠবে? এই জায়গায় তাও এমনিতেই হয়তো লাল হয়ে গেছে। আর তুই কি না কি ভাবছিস? হবে হয়তো। যাই হোক, এসব বাদ দে। তা আগে বল, নীলাশ ভাইয়ের সাথে তোর প্রেম বিনিময় কেমন চলছে? যা, কি যে বলিস না তুই। যা বাবা, এখন লজ্জা পাওয়ার কি আছে? দেখ, আমার কি দুর্ভাগ্য, তুই আমার 3 মাসের ছোট হয়েও তোর বিয়ে হয়ে যাচ্ছে, আর আমার কি বলে কপাল। চিন্তা করো না বেবি, সেদিন তোমার স্বপ্নও পূরণ হবে। তোমারও সেদিন হিললে হয়ে যাবে। মানে কি বলিস তুই? এত মানে বোঝা লাভ নেই, শুধু দেখতে থাক ক্যা হোতা হে। ঝুমুর কিছু বললো না নীলার কথা। কিছুক্ষণ পর একটা রেস্টুরেন্টে সবাই গিয়ে পৌঁছলো। একদিকে টেবিলে রাফি, ঝুমু, নীলা, নীলাশ, রিয়া, জিনিয়া, ঈশিতা আছে, আর বাকিদের জন্য 2টা টেবিল বুক করা হয়েছে। যে যার চেয়ারে বসে পড়লো। পরক্ষণে রাফি সবার পছন্দ অনুযায়ী ওয়েটার বয়কে খাবার অর্ডার দিল। কিছুক্ষণ পরে ওয়েটার এসে খাবার দিয়ে গেল। সবাই খাওয়া শুরু করলো। সবাই খাওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে, আর ঝুমুর খাওয়ার ফাঁকে ফাঁকে রাফির দিকে তাকাচ্ছে। রাফি সেটা আগেই লক্ষ্য করেছে, কিন্তু ঝুমুকে ডিস্টার্ব করে নাই। ঝুমু রাফিকে যত দেখে ততই অবাক হয়। সে মনে মনে বলে, একটা মানুষ কি করে এত সুন্দর হতে পারে? কেন এত কিউট সে? আসলে বাস্তবতা হলো, প্রিয় মানুষটার চেহারা যেমনই হোক না কেন, মন দিয়ে ভালোবাসলে তাকেই তার দেখা সব থেকে সুন্দর মানুষ মনে হয়। ভালোবাসা মানুষকে সকল রূপে সুন্দর লাগে, যেটা ঝুমুরের ক্ষেত্রে হয়েছে, কারণ সে তাকে ভালোবাসে। তাকে সে ভালোবাসার নজরে দেখে। এমন রকম করে ভালোবাসতে হলে আবেগ দিয়ে নয়, সত্যি করে ভালোবাসতে হয়, যেখানে কোনো খাত থাকলে চলে না। রাফি ঝুমুর দিকে তাকিয়ে মুচকি হাসলো, যেটা ঝুমুর বুকে তীরের মতো বাঁধল। এই হাসির জন্য ঝুমু বারবার মরতে পারে। অতঃপর সবাই খাওয়া শেষ করে এসে গাড়িতে বসলো। শপিং ব্যাগ আগেই গাড়িতে রাখা ছিল। গাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। 30 মিনিট পরে সবাই বাড়িতে এসে পৌঁছলো। নীলাশ আর রাজের পরিবার সবাই কিছুক্ষণ রেস্ট করে বিদায় জানিয়ে চলে গেল। বাকিরাও খুব টায়ার্ড, তাই কেউ আর আড্ডা না দিয়ে যে যার রুমে চলে গেল। ঝুমু তো সেই আসা মাত্রই রুমে চলে গিয়েছে। এদিকে ঝুমুর রুমে গিয়ে আস্তে আস্তে হিজাব থেকে আলপিনগুলো খুলছে আর নিজেকে খুঁটিয়ে নাটিয়ে দেখছে, আরো ভাবছে, আচ্ছা, আমি কি দেখতে এতই কুৎসিত? আমি কি নিজেকে আগের থেকে মোটেও চেঞ্জ করতে পারিনি? আগে সে হাবা গোবা মার্কা চেহারা পাল্টাতে পারিনি? আমি কি রাফি ভাইয়ের যোগ্য হয়ে উঠতে পারিনি? কেন সে আমাকে একটুও ভালোবাসতে পারে না? আমি কি তার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখি না? হয়তো সে আমার থেকে আরো বেশি সুন্দর, স্মার্ট মেয়েকে ডিজার্ভ করে। হিজাব খুলে কাপড় চেঞ্জ করে ঢিলে ঢালা একটা ফ্রক পরে নিল ঝুমু। চুলগুলো ছেড়ে দিল। তারপরে বারান্দায় চলে গেল। বারান্দায় গিয়ে রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে বড় একটা দীর্ঘশ্বাস নিল। সে ভাবছে তার বেশিরভাগ বান্ধবীরই বয়ফ্রেন্ড আছে, তাকে অনেক ছেলে ইমপ্রেস করার চেষ্টা করেছে, প্রপোজ করেছে, কিন্তু সে এরকম কোনো কিছুতে তেমন রেসপন্স করেনি। এমনকি যারা ওকে প্রপোজ করেছে তাদেরকে কিছু ভালো মন্দ বলতো না, শুধুমাত্র নীলাই ওদেরকে টাইট দিয়েছে। ঝুমু তো বয়ফ্রেন্ড চায় না, ও এমন একজন মানুষকে চায় যে ওর সুখ দুঃখ ভালো মন্দ বলা না বলা কথাগুলো বুঝবে, প্রত্যেকটা ভালো কাজে সাপোর্ট করবে, তাকে যথেষ্ট কেয়ার করবে, তাকে অনেক ভালোবাসবে।
আর এমন একটা মানুষই হলো রাফি, যাকে ঝুমুর অনেক আগেই তার মনটা দিয়ে বসে আছে, নিজের থেকেও বেশি যাকেও ভালোবাসে। এদিকে রাফি রুমে এসে ড্রেস চেঞ্জ করে ফোন টিপতে টিপতে ধীর পায়ে বারান্দার দিকে গেল। বারান্দা হলো রাফির পছন্দের একটা জায়গা। বারান্দায় বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় মন ভরে, যা খারাপ মনকেও নিমিষেই ভালো করে দেয়। আর রাফিরা তো তাড়াতাড়ি ঘুম আসবে না, তাই টাইম পাস করার জন্য ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে দাঁড়িয়ে রেলিংয়ে হাত দিয়ে সেও খোলা আকাশে তারাদের মাঝে মন বিলিয়ে দিতে ব্যস্ত হয়ে গেল। আকাশে ভরা চাঁদ উঠেছে, হয়তো আকাশেও আজকে খুশির কিছু হচ্ছে। রাফি এক ধ্যানে তাকিয়ে আছে। হঠাৎ করে রাফির কানে পাশের বারান্দা থেকে সুরেলা একটা কণ্ঠ ভেসে উঠল। কষ্ট করে সে আকাশের দিক থেকে চোখ সরিয়ে পাশের বারান্দার দিকে তাকালো। দেখলো ঝুমু বারান্দার রেলিং ধরে চোখ বুজে গানের সুর তোলার চেষ্টা করছে। সপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ঝুমুর দিকে। ওদিকে ঝুমুরও টের পায়নি যে তাকে কেউ একজন এক ধ্যানে দেখতে ব্যস্ত। গানটা ঝুমু নিজের আবেগ দিয়ে শেষ করলো। গানটা শেষ করে ঝুমু কেঁদে দিল, কিন্তু সেটা ছিল শব্দহীন কান্না। কাঁদতে কাঁদতে সে রেলিং থেকে হাত সরিয়ে দোলনায় বসে পড়ল। অযোধ্যায় চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। ও কিছু মনে নিতে পারছে না। এতদিনের জমানো ভালোবাসা যে একদিনে শেষ করা যায় না, সে মোটেও রাফিকে ভুলতে পারবে না। পরিস্থিতি তাকে এক কোন নিষ্ঠুরতায় এসে ফেললো। এইসব ভাবতে ভাবতে ওখানেই ঝুমু ঘুমিয়ে গেল। অপরদিকে রাফি ঝুমুরের গান শুনে স্তব্ধ হয়ে গেছে। এতটা মায়া জড়ানো ছিল গানটায়, সে শুধু ঘরে মুগ্ধ হয়ে শুনেছে। ধ্যান ভাঙার পরে ঝুমুর বারান্দার দিকে চেয়ে দেখলো ঝুমুর দোলনায় ঘুমিয়ে আছে। রাফি তড়িঘড়ি করে ঝুমুর রুমে ঢুকে বারান্দায় গেল। গিয়ে দেখলো ঝুমু গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। রাফি আস্তে করে ঝুমুকে কোলে নিল। ঝুমুরকে কোলে নিয়ে ওর বিছানায় গিয়ে রাফি বসলো। যেই ঝুমুকে শোয়াতে যাবে তখনই ঝুমুর রাফিকে আঁকড়ে ধরে, আর ঘুমের মাঝেই ডুকরে কেঁদে ওঠে। রাফি অবাক হয়ে ঝুমুর দিকে তাকালো। ঘুমের মধ্যেই ঝুমু ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আর অস্পষ্ট কণ্ঠে বলছে, তুমি অন্য কাউকে বিয়ে করো না রাফি ভাইয়া। তো তোমার পাশে আমি অন্য কোনো মেয়েকে মেনে নিতে পারবো না, সহ্য করতে পারবো না। আমি যে একদম নিঃস্ব হয়ে যাব। আমার যে বেঁচে থাকার ইচ্ছেটাই মরে গেছে। হয়তো বাকিটুকু শুধু মরে যাবার পালা। হয়তো নিঃশ্বাসটা এই দেহ থেকে বের হয়ে যাবে। মরার কথা শুনতেই রাফি ঝুমুর মুখ চেপে ধরল। ঝুমু আবার রাফির বুকে ঘুমিয়ে গেল। রাফিও ঝুমুরকে আরো শক্ত করে জড়িয়ে নিল বুকের মাঝে। রাফির চোখে পানি চলে এসেছে ঝুমুর কথা শুনে। এমন কথা বলিস কেন ঝুমু? তুই কি করে ভাবলি তোর রাফি ভাইয়া তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে? তুই আজও আমার ভালোবাসা বুঝলি না। আর কোনোদিন যেন তোর মুখে মরার কথা না শুনি। তোকে আমি কোনো মতেই হারাতে পারবো না। তুই যে শুধু আমার আর আমার হয়ে থাকবি সারা জীবন। রাফি ঝুমুরকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে গালে ঠোঁটে চুমু দিল। রাফি আবার ঝুমুরের দিকে তাকিয়ে, ঝুমু, তুই কি জানিস না তুই আমার পুরা দুনিয়া, তুই আমার হৃদয়, তুই আমার হার্টবিট, আমার সব কিছু জুড়ে যে তুই বিরাজমান। আমি যে তোকে ছাড়া একদম নিঃস্ব। আমি যে তোকে ছাড়া আর কিছু ভাবতে পারি না। তুই শুধু আমার, শুধুই আমার। তারপরে রাফি ঝুমুকে বিছানায় শুইয়ে দিয়ে গায়ের চাদর জড়িয়ে দিয়ে দরজা ঘিরিয়ে নিচে রুমে চলে গেল। তারপরে বিছানায় গিয়ে শোয়া মাত্রই ঘুমিয়ে গেল। এভাবেই কেনাকাটা, শপিং এসব নিয়ে 11 দিন কেটে গেল। অবশেষে অনেক প্রতীক্ষার পরে সেই কক্সবাজার যাওয়ার দিন চলে আসলো। সকাল থেকে সবাই খুব ব্যস্ত সময় পার করছে। যার যার প্রয়োজনীয় জিনিস, কাপড় চোপড় ইত্যাদি যা যা লাগবে সবকিছু প্যাক করায় ব্যস্ত সবাই। 3টা বড় এসি বাসে করে 3 ফ্যামিলির আত্মীয় স্বজন সহ যাবে। বিকেলের দিকে সবাই রওনা দেবে কক্সবাজারের উদ্দেশ্য। সকালে রওনা হবার কথা ছিল, কিন্তু অনেকের ঘুম থেকে উঠতে দেরি হয়, রেডি হতেও দেরি হয়ে যায়, আর বিকেলে যাবার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ঝুমু সে রাতেই ওর প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়েছে একটা ট্রলি ব্যাগে। রাত সকাল সকালই তৈরি হয়ে নিয়েছে ঝুমু, যার কারণে সে বিন্দাস সবার কার্যকলাপ দেখছে, আর নীলা মিলিকেও হেল্প করছে তৈরি করতে। এবার ঝুমুর আম্মুর কাছে গেল আর তাকে জিজ্ঞেস করলো, আম্মু, তোমার কোনো হেল্প লাগবে কি? ও ঝুমু, তুই এসেছিস? হ্যাঁ, তোর আব্বুর এই কাপড়গুলা একটু বাজ করে প্যাক করতো। ওকে আম্মু, আমাকে দাও তো তুমি। এই বলে ঝুমু ঝটপট কাপড়গুলো ভাঁজ করতে শুরু করলো। মাত্র 10 মিনিটেই সবগুলো প্যাক করা
হয়ে গেল। ঝুমুর আম্মু ওকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে, বাহ, আমার মেয়েটা দেখি সব কাজে এক্সপার্ট। তখন ঝুমুর আব্বু এসে বলল, দেখতে হবে না মেয়েটা কার, আমার মেয়ে তো সকল কাজে কাজই হবেই, তাই না আম্মু? আব্বু। ঝুমুর আব্বু ঝুমুর মাথায় হাত বুলিয়ে দিয়ে, আমার আম্মুটা কত বড় হয়ে গিয়েছে, আর কয়েকদিন পরে আমার আম্মুটার বিয়ে, তাই না অনু? ঝুমুর আম্মুর নাম অনিতা। ঝুমুর আব্বু আদর করে ডাকে অনু। প্রিয় মানুষ ছিল তাই। দুজন প্রেম করে বিয়ে করেছে। আমার বিয়ে মানে? কিছু বুঝলাম না। মেয়ের এমন প্রশ্নে মিস্টার আলতাফ থতমত খেয়ে গেলেন। তিনি আমতা আমতা করে বলল, না মানে নীলা তো তোমার ছোট, ওর যখন বিয়ে হয়ে যাচ্ছে তাহলে তোমারও বিয়ে হতে আর কতক্ষণ, তাই না? ঝুমুর মনটা তবুও খুঁতখুত করছে। ওর মনে হচ্ছে ওর আব্বু কথা ঘোরাচ্ছে। এর মধ্যে ঠিকই একটা ঘাপলা আছে, কিন্তু ঠিক বুঝতে পারছে না। ও আচ্ছা, আম্মু আমি ভাবির কাছে যাই। আখি হয়তো ভাবিকে কিছু করতে দিচ্ছে না। ওকে মা, তুই যা। ঝুমু বেরিয়ে যাওয়ার পরে ওর আম্মুর আব্বুর দিকে হাঁকিয়ে উঠলেন, আর একটু হলেই তো ফাঁস করে দিতে সবকিছু। রাফি যে এটা সারপ্রাইজ প্ল্যান করেছে সেটা কি তুমি ভুলে গেলে? বলিনি তো, তাহলে এত রাগ করছো কেন? হয়েছে হয়েছে, এখন যান আপনিও রেডি হয়ে আমাকে উদ্ধার করেন। ওকে। ওদিকে ঝুমু তুষারের রুমে গিয়ে দেখে আখি সত্যি অর্ণাকে কিছু করতে দিচ্ছে না। তুষার ওয়াশরুমে অর্ণা আখিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কান্না করেই যাচ্ছে। অর্ণা বিরক্ত হয়ে গেছে। এদিকে বিকেল হয়ে এসেছে প্রায়, কিন্তু এখনো সে তৈরি হতে পারে। ভাবি, আমার কাছে আখিকে দিয়ে তুমি তৈরি হয়ে নাও, বিকেল হতে বেশি দেরি নাই। ঝুমু, তুমি এসেছো? দেখো না সে তখন থেকে কি করছে পিছিটা। কতক্ষণ বলে ঘুমাবে, আবার বলে ঘুমাবে না, কতক্ষণ বলে খাবে, আবার বলে খাবে না, কান্নাও থামছে না, আমাকে বসতেও দিচ্ছে না। তেমন তোমার ভাই সকাল থেকে বাপ পেটে মিলে আমার মাথাটা পুরো নষ্ট করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা ভাবি, তুমি এত রাগ হইও না। আখিকে আমার কাছে দিয়ে তুমি তোমার কাজ করো। এই নাও। আখি যে ঝুমুরের কাছে দিয়ে অর্ণা চলে গেল, আর ঝুমুর আখিকে কোলে নিয়ে করিডোরের দিকে গেল। আখি ওর কোলে লেপ্টে আছে শান্ত হয়ে। ঝুমু জিজ্ঞেস করলো, মামনি, তুমি কি এখন কিছু খাবে নাকি ঘুমাবে? মাম্মা, আমি এখন ঘুমাবো। ওকে, তুমি মামনির কোলে ঘুমিয়ে পড়ো, আমি তোমার পিঠে হাত বুলিয়ে দিচ্ছি। ঝুমু আখির পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। আস্তে করে পিচ্চিটা ঝুমুর কোলে ঘুমিয়ে গেল। দেখতে দেখতে বিকেল হয়ে এলো। রাজ ও নীলাসদের পরিবার অনেকক্ষণ আগেই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে এসেছে। নীলাস, রাফি, রাজ ওরা সবাইকে তাদের নির্দিষ্ট সিট খুঁজে দিচ্ছে। তাদের লাগেজগুলো যথাস্থানে রাখতে সাহায্য করছে। সব কাজিনরা মানে তরুণ তরুণীরা এক বাসে বসেছে, আর বাকি দুইটা বাসে মধ্যবয়স্ক আর বয়স্ক ব্যক্তিরা বসেছে। খুব সুন্দর করে সব ব্যবস্থা করা হয়েছে। এদিকে তুষার, মিস্টার আলতাফ, মিস্টার আশরাফ ও তার বাকি ভাইরা তাদের পরিবারের এক এক করে সবার লাগেজ ও প্রয়োজনীয় জিনিসপত্র এনে বাসের পাশে রাখছে। ঝুমুরের লাগেজ তুষারের কাছে দিয়েছে, কারণ ওর কোলে ঝুমা। তাই সবকিছু বাসে তোলার পরে বাড়িটা আবার চেক করে তালা দিয়ে কেয়ারটেকারের কাছে বাড়ির চাবি দিয়ে দিল রাফির আব্বু। এবার বাসে ওঠার পালা। এক এক করে সবাই বাসে উঠে গেল। আজকে রাফি সাদা কালো কালারের ফিটিং টি শার্ট, ব্রাউন কালারের লেদার পরেছে। চুলগুলো একদিকে সেট করা, অনেক হ্যান্ডসাম লাগছে আজকে ওকে। ওকে দেখে তো নীলাস ও রাজের কাজিনরা ক্রাশ খেয়ে বসে আছে। এদিকে ঝুমু আখিকে কোলে নিয়ে আস্তে আস্তে বাসের দিকে আসছে। রাফি বাহিরে তাকাতেই থমকে গেল। একদম সাধারণ সাজে ঝুমুরকে তার কাছে অনেক সুন্দর লাগছে, যা বলে বোঝানো যাবে না। হালকা গোলাপি কালারের 3 পিস ওড়না, মাথার উপরে হালকা করে রাখা, কপালের সামনে থেকে কয়েকটা চুল ওড়না ঠেলে বাহিরে চলে এসেছে। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, আর আখিকে এমনভাবে আঁকড়ে ধরে ঘুমিয়ে আছে দেখে মনে হচ্ছে ঝুমুই ওর মা। আর ঝুমুরও ওকে পরম যত্নে আগলে ধরেছে। বাসের সামনে এসে ঝুমু চিন্তা করছে সে উঠবে কি করে। রাফি ঝুমুর দিকে তাকিয়ে চোখে থাকা সানগ্লাসটা খুলে শার্টের সামনে ঝুলিয়ে রাখলো। পেছন থেকে তুষার রাফিকে ডেকে বলল, এই বেটা, এমন করে তাকিয়ে না থেকে আমার বোন আর আমার মেয়েকে তোল। তুলসী। রাফির সামনে এগিয়ে গিয়ে এক ধাপ নিচে নেমে ঝুমুর দিকে এক হাত বাড়িয়ে দিল। ঝুমু রাফির হাত বাড়িয়ে দেওয়ায়
ঝুমু ইতস্তত বোধ করেও রাফির হাত ধরল। রাফি ঝুমুরকে উপরে তুলল, তারপরও এক টানে নিজের কাছে নিয়ে আসলো। আচমকা এমন করে টান দেয় ঝুমু নিজেকে সামলাতে না পেরে রাফির বুকের সাথে মিশে গেল। রাফি এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঝুমুর দিকে। লুকিং সো গর্জিয়াস। রাফির এমন তাকিয়ে থাকা দেখে ঝুমুরের হার্ট অ্যাটাক হবার উপক্রম। ঝুমুরের কথা আটকে আসছে। হাত সরাও প্লিজ, ভেতরে যাব। রাফি ঝুমুরের কোমর থেকে হাত সরাতেই ঝুমুর বাসের ভিতর ঢুকে গেল। পরিচিত অপরিচিত অনেককেই দেখতে পেল। ঝুমুরের একটি নিরিবিলি সিট চাই, যেটা সে শেষের সারির দিকে পাবে। তাই সে শেষের সারির দিকে যেতে লাগলো। যাবার সময় মাঝপথে তুষারকে বলল, ভাইয়া আখি আমার কাছে আছে, আর আমি পেছনের সিটে আছি। তুমি তো জানো আমি বেশি ভিড়ের মাঝে থাকতে পারি না। আচ্ছা বুদ্ধি যা, কোনো প্রবলেম হলে আমাকে ডাক দিস। এই নে আখির ফিট হাত, সজাগগুলো খাইয়ে দিস কেমন? ঝুমু পিছনের সিটে চলে গেল। সেখানে গিয়ে জানালার পাশে বসলো। সিটটাকে পেছন দিকে আর একটু হেলিয়ে দিয়ে আরাম করে বসলো সে, আর আখিকে নিজের বুকের সাথে জড়িয়ে রাখলো। আর আখি তো গভীর ঘুমে কাতর। নীলা এসে ঝুমুরের ব্যাগ নিয়ে গেল। ব্যাগের ভিতরে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রাখা, পানির বোতল, কেক, চকলেট আর সাথে কিছু খাবার, যা সে বাসা থেকে নিজে বানিয়ে এনেছে। আগাম সতর্কবার্তা সবকিছু অবলম্বন করে চলে ঝুমু, যেটা ওর একটা অভ্যেস। প্রায় 5 মিনিট পরে বাস চলতে শুরু করলো। ঝুমু বাহিরে তাকিয়ে বাহিরের দৃশ্য দেখতে মগ্ন। রাফির ফ্রেন্ডরা সবাই এসেছে। ওরা বাসের ভিতরে বসে আড্ডা দিচ্ছে, গান বাজাচ্ছে, মনে হচ্ছে কোনো ট্যুরে যাচ্ছে। রাফিকে অনেক মেয়েই দেখেই ক্রাশ খেয়েছে। কিছু মেয়ে তার গায়ের সাথে মিশে হেলে দুলে হাসাহাসি করছে। ঝুমু একদম পিছনে বসলেও সামনে সবকিছু দেখতে পাচ্ছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে বসে রইল। বাস তার আপন গতিতে চলছে। প্রায় 1 ঘন্টা পরে আখি ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠে ঝুমুকে জিজ্ঞেস করলো, মাম্মা আমরা এখন কোথায়? আম্মু আমরা তো এখন বাসে আছি, তোমার ঘুম ভেঙে গেছে? আখি ঝুমুর গলা জড়িয়ে ধরলো। ঝুমু পিচ্চিটার মুখের কাছে ফিটার ধরে, কলিজা আমার, এখন জলদি এটা খেয়ে নাও তো। আখি মাথা কাত করে সায় জানিয়ে দুধ খেতে লাগলো। এমন সময় রাফি এসে ঝুমুরের পাশের সিটে ধপ করে বসে পড়ল। ঝুমু আখি রাফির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। রাফি ওদের তাকিয়ে থাকা দেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমরা আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? ঝুমুর সাথে সাথে চোখ সরিয়ে নিল, আর আখি মুখ থেকে ফিটার সরিয়ে, বাবাই তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। ওলে ওলে, আমার মামনিটা, তাই নাকি? সত্যি। থ্যাংক ইউ আমার সোনা মাটা। ঝুমুর কিছুক্ষণ রাফিকে পর্যবেক্ষণ করে বলল, তোমার কি খিদে পাইছে? ঝুমুর কথা শুনে রাফি ওর দিকে ঝট করে তাকালো। তুই বুঝলি কি করে? তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। তুই তো জানিস লং জার্নিতে আমার খিদা পায়, আর আজকে সারাদিনে তেমন কিছু খাওয়া হয় নাই। নানা কাজে বেরিয়েছিলাম, আর বাস থামতে আরো 2 ঘন্টা বাকি। এতক্ষণ কি করে যা থাকবো আল্লাহই জানে। ঝুমুর রাফির কথার প্রত্যুত্তরে কিছু না বলে ওর ব্যাগ থেকে 2টা টিফিন বক্স বের করে রাফির হাতে দিল। কেক আর পানি বোতল বের করলো। রাফি শুধু অবাক হয়ে ঝুমুর দিকে তাকিয়ে আছে। আমি জানতাম তোমার খিদে পাবে বাসে বসে, তাই তো বাসা থেকে এগুলো নিজের হাতে রান্না করে নিয়ে এসেছি। রাফি একটা বক্স খুলে দেখলো একটাতে বিরিয়ানি ও একটিতে চিকেন রোল রাখা। বাহ, সব দেখছি আমার ফেভারিট খাবার। এই না হলে আমার লক্ষ্মী বউ খুশির ঠেলায় কি না কি বলে ফেলেছ, নিজেও জানি না। কি বললে? বোন বলতে চেয়েছি, মুখ ফসকে বেরিয়ে গেছে। ও আচ্ছা, তাই বলো। এখন খেয়ে নাও। হ্যাঁ খাচ্ছি। রাফি খাওয়া শুরু করলো। প্রত্যেকটা খাবার যেন অমৃতের মতো লাগছে। এত মজাদার খাবার খুব কমই খেয়েছে রাফি। বাহ বাহ ঝুমু, তোর হাতের রান্না এত মজা, এত সুস্বাদু। নীলা তাহলে ঠিক কথাই বলেছে, বিয়ের পরে কিন্তু রেগুলার রান্না করে খাওয়াতে হবে আমায়। ঝুমু কিছু বুঝতে না পেরে অন্যমনস্ক হয়ে বলল, ইনশাআল্লাহ, শখ কত দেখা যাবে। রাফি আর কিছু না বলে খাওয়ায় মনোযোগ দিল। ঝুমুর আখির জন্য আনা খাবার ওকে খাইয়ে দিল। ওরা প্রায় ভোর 4টায় গিয়ে পৌঁছবে। জ্যাম থাকলে 6-7টাও বাজতে পারে। আর এখন রাত বাজে 8টা। 1 ঘন্টা পরে বাস থামবে সবার ডিনার খাওয়ার জন্য। এই ঘন্টা ওরা ফের আড্ডায় মেতে গেল। এবার ঝুমু যোগ দিয়েছে ওদের সাথে। নীলা জোর করে এসে নিয়ে গেছে ঝুমুকে সবার সামনে। নীলা ঝুমুকে এনে তুষারের পাশে বসালো। ঝুমুরকে দেখে রাজা
ও আর নীলাশের কিছু ছেলে কাজিন তো ফিদা হয়ে গিয়েছে, কয়েকজন তোর সাথে ফ্লার্টিং করার চেষ্টা করছে। ঝুমুর এত কোনো পাত্তা দিচ্ছে না। অন্যদিকে রাফির সাথে মেয়েরা খুব ফ্লার্টিং করছে, আর রাফি নিজেও ওদের সাথে খুব হেসে হেসে কথা বলছে, যেটা ঝুমুরের কাছে খুব অসহ্য লাগছে। আর লারা তো রাফির গা ঘেঁষিয়ে আছে, হাসতে হাসতে কখনো রাফির গায়ের উপরে পড়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে রাফির ওর কতকাল আগে থেকেই বয়ফ্রেন্ড। এসব দেখে ঝুমুরের মাথায় দুষ্টু বুদ্ধি চেপে গেল। সে অন্য ছেলেদের সাথে হেসে হেসে কথা বলছে, চোখ টিপ দিচ্ছে, হাই ফাই দিচ্ছে। এসব দেখে তো রাফির ভিতরে ভিতরে জ্বলে পুড়ে পাক হয়ে যাচ্ছে। ঝুমুর রাফির রিয়াকশন দেখে পৈশাচিক আনন্দ পাচ্ছে। সে মনে মনে বলছে, এখন কেমন লাগছে বাচাধন? খুব তো আমায় এতক্ষণ জ্বালাচ্ছিলে। 1 ঘন্টা পরে বাস একটা রেস্টুরেন্টের সামনে থামলো, বড়সড় একটা রেস্টুরেন্ট। সবাই ভিতরে গেল। ঝুমুরও যেই ঢুকতে যাবে তক্ষুনি রাফি ওকে টেনে নিয়ে পিছনের একটা জায়গায় নিয়ে গেল। একদম ফাঁকা জায়গাটা, কোনো জনমানুষের চিহ্নও নাই। ঝুমুরকে দেয়ালের সাথে চেপে ধরে রাফি জোরালো কণ্ঠে বলল, তোকে একবার বারণ করেছিলাম না, ছেলেদের সাথে হাসাহাসি তো দূরের কথা, কথা পর্যন্ত বলবি না। তাও তুই কোন সাহসে আমার কথা অমান্য করলি? এখানে সাহায্যের কি আছে? এটা তো একটা সিম্পল ব্যাপার। তুমি নিজেও মেয়েদের সাথে সেই রকমেরই হেসে হেসে কথা বলছিলে, তখন আমি কি তোমায় কিছু বলেছি? ওয়েট, এতে তোর জেলাস হচ্ছে? শোনো, তুমি আমার ভাই, তাই না? না আমার বয়ফ্রেন্ড, না আমার হাজবেন্ড। তাহলে এখানে জেলাস হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। একটা কথা চিন্তা করলাম কি জানো, তোমার তো বিয়ে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি কেন সিঙ্গেল থাকবো? তাই ভাবি নীলাশ ভাইয়ার কাজিন রাহাত আছে না, আমার মনে হচ্ছে ও আমায় পছন্দ করে, আমাকে প্রপোজ করবে। যদি করে তাহলেও আমি অ্যাকসেপ্ট করে নেব। কত হ্যান্ডসাম, কত ড্যাশিং ছেলে সে, কি বলো? ভালো হবে না বলো? রাফি তো রাগে না পারছে ঝুমুরকে ধরে আছাড় মারতে। ঝুমুরের গাল জোরে চেপে ধরে, তোকে প্রপোজাল অ্যাকসেপ্ট করে বার করছি। তুই ওই ছেলের থেকে 100 মাইল দূরত্ব বজায় রেখে চলবি। ওই ছেলের সাথে যেন তোকে কথা বলতে না দেখি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। মাইন্ড ইট। এই বলে রাফি চলে গেল। ঝুমুর চলে যাবার দিকে তাকিয়ে আনমনে বলতে লাগলো, ভালো তো তোমাকেই আমি বেসেছি, অন্য কারো কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না, আর ভাববো না কখনো। ঝুমুর আস্তে করে হেঁটে ভিতরে চলে গেল। সবার ডিনার করা শেষ হলে আরো 1 ঘন্টা পরে শুরু হলো আবার বাস জার্নি। রাফি ও বাকিরা সবাই আড্ডা দিচ্ছে, কিন্তু এবার ঝুমু ওদের সাথে জয়েন করে না। মাথা ব্যথা দোহাই দিয়ে পিছনে গিয়ে বসেছে। ঝুমু সামনের দিকে তাকিয়ে রাফি আর লারার ফাজলামো দেখছে। এত ওর বুকটা চিনচিন করছে, আর তাকিয়ে থাকতে না পেরে বাহিরের দিকে এক ধ্যানে তাকিয়ে চোখের পানি ফেলছে। এভাবেই ঝুমু ঘুমিয়ে গেল। ওদিকে আড্ডা দেওয়া শেষ হলে রাফি ঝুমুরের পাশে এসে বসে আস্তে করে সিটে হেলান দিয়ে বসলো। এক ধ্যানে সে ঝুমুরের ফুরন্ত মুখের দিকে তাকিয়ে আছে। রাফি এক হাত দিয়ে ঝুমুর গাল ধরে আছে আর ওর সাথে নাক ঘষছে। ইস, তুই এত কিউট কেন বলতো? মনে হয় তোকে আদরে আদরে নিজের সাথে মিশিয়ে ফেলি। আমার আদরিনী বউটা, এত এত ভালোবাসি তোকে। তারপরে ঝুমুরকে জড়িয়ে ধরে সেখানে ঘুমিয়ে গেল রাফি। যে সিটে ঝুমু আর রাফি বসেছে সে সিটে রাফি পর্দা টানিয়ে দিয়েছে, যাতে করে কেউ সহজে দেখতে না পারে। ভোর প্রায় 3টার দিকে ঝুমুর ঘুম ভাঙলো, আর মাত্র 1 ঘন্টা পরে তারা রিসোর্টে গিয়ে পৌঁছবে। ঝুমুর ঘুম ভাঙতে খেয়াল করলো যে রাফি ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঝুমুর ঘুম ঘুম চোখে রাফির দিকে ভালো করে লক্ষ্য করে দেখলো রাফির চুলগুলো কপালের সাথে এসে বাড়ি খাচ্ছে জানালা দিয়ে আসা মৃদু বাতাসের কারণে, আর চাঁদের আলো এসে পড়ছে রাফির মুখের উপরে। ঝুমু আলতো করে ওর নরম হাতের ছোঁয়া দিয়ে রাফির চুলগুলো একদিকে সাইড করে দিল। রাফিকে এত কাছ থেকে দেখে ঝুমুর মনের মাঝে অসংখ্য ভালো লাগা কাজ করছে, কিন্তু পরক্ষণে ঝুমুর মনে এক বিষাদময় ছায়া এসে জমা হলো। ওর মনে পড়ে গেল কিছুদিন পর তো রাফির বিয়ে, তাও অন্য কারোর সাথে। ভাবতেই ঝুমুর ডুকরে কেঁদে উঠলো। রাফির বুকে মুখ গুজে কাঁপতে লাগলো ঝুমুর, শক্ত করে জড়িয়ে ধরে আছে রাফিকেও, আর বেরবের করে বলতে লাগলো, প্লিজ তুমি অন্য কাউকে বিয়ে করো না। তুমি তো জানো তুমি ছাড়া আমি পাগল। আমার সমস্ত চিন্তা ভাবনা যে শুধুমাত্র তোমাকে ঘিরে। তবুও কেন এভাবে কাঁদাচ্ছ আমায়? কেন এভাবে কষ্ট দিচ্ছ? আর কত কাঁদতে হবে তোমার জন্য আমায়? বলো না, আর কত কাঁদতে হবে? এদিকে ঝুমুর হালকা কান্না স্বরে অনেক আগেই রাফির ঘুম ভেঙে গিয়েছে। ঝুমুরের কান্না করে তাকে জড়িয়ে ধরে বলা সব কথা রাফি শুনে নিয়েছে। এবার রাফি ঝুমুরকে আরো শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরল, আর ঘুম ঘুম কণ্ঠে বলতে লাগলো, এই পাগলি, কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে নাকি? ঝুমুর রাফির প্রশ্নের উত্তরে কিছু না বলে 2 হাত দিয়ে চোখের পানি মুছে আবার রাফিকে 2 হাত দিয়ে আঁকড়ে ধরল খুব শক্ত করে। রাফির জ্যাকেটের ভিতরে মুখ গুজে ওর হৃদস্পন্দন শুনতে লাগলো।
রাফি হেসে ফেলল ঝুমুর এমন বাচ্চামো কাণ্ড দেখে। ও আরো শক্ত করে ঝুমুকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। দেখতে দেখতে 1 ঘন্টা পরে বাস রিসোর্টে পৌঁছলো। লাগেজ সবার জন্য আনা জিনিসপত্র সব রিসোর্টে বয়রা নামাচ্ছে বাস থেকে, আর ওরা সবাই আগেই নেমে পড়েছে বাস থেকে। সবাইকে সবার নির্দিষ্ট রুম দেখিয়ে দেওয়া হয়েছে। ঝুমু, নীলা আর মিলিকে এক রুমে শেয়ার করে থাকতে বলা হয়েছে, আর এক রুমে রাফি, নীলাশ, রাজ ওদের 3 জনকে শেয়ার করে থাকতে বলা হয়েছে। এভাবে সকলেই শেয়ার করে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কিছু সময়ের জন্য সবাই রেস্ট নিয়ে যে যার রুমে চলে গেল। ঝুমু রুমে গিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। নীলা ও মিলি ওর পিছনে ছিল। ঝুমুর এমন কাণ্ড দেখে ওরা চেঁচিয়ে উঠল। এই এই ঝুমো, এসব কি? হ্যাঁ, বাসে বসে সারাটা রাস্তা ঘুমিয়ে এসেছিস, এখন এখানে এসে শুয়ে পড়েছিস। তোর মতলবটা কি বলতো? কি হয়েছে তোর? কিছু হয়নি রে, আমার খুব টায়ার্ড লাগছে। এই ঝুমু শোন, আমরা আর 8 ঘন্টা পরে পুরো রিসোর্টটা দেখতে বের হবো। সো তুই এই 8 ঘন্টা যা ইচ্ছে তা করে নে, তারপরে আর কোনো চান্স পাবি না। এ কথা শুনে ঝুমু উঠে বসলো আর হেঁটে হেঁটে নীলা আর মিলির কাছে আসলো। ওকে ডান, আমি এখনই রেডি হওয়া শুরু করছি। আর হ্যাঁ, আজকে আমি মেকআপও পরবো। ঝুমুর কথা শুনে নীলা চমকে উঠল। এ না না গাথি, হ্যাঁ। আর শোন, তোদের বিয়েতে আমি এমন সাজবো না, সবাই আমাকেই কোণে ভাববে। নীলা গিয়ে ঝুমুর কপালে আর গালে হাত দিয়ে দেখলো। तेरा तबीयत ठीक तो है बहन मेरा? मेरा तबीयत बिल्कुल ठीक है मेरी बहन। আচ্ছা, আমি রেডি হয়ে আসি, কেমন? টাটা। এই বলে ঝুমুর লাগেজ থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। নীলা আর মিলি ঝুমুর যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছে। প্রায় 20 মিনিট পরে ঝুমুর ফ্রেশ হয়ে বের হলো। ও পরনে একটা লং লেহেঙ্গা, কালোর মধ্যে ছোট ছোট ছাপা ফুলের ডিজাইন 3/4 হাতা, কালো লেহেঙ্গার সাথে কালো ওড়না পেঁচানো গলায়। দেখতে অনেক সুন্দর লাগছে ঝুমুকে। মিলি ও নীলা ওর দিকে তাকিয়ে ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এই কেমন লাগছে আমায়? হ্যাঁ। ওরা দুজনে আঙ্গুলগুলো 6-এর মতো বানিয়ে, সুপার, সেই লাগছে তোকে দেখতে। ওরে বাপ্পা, তোকে দেখতে তো সেই রকমের সুন্দরই লাগছে। থ্যাঙ্কস ফর ইউর কমেন্টস গাইস। বাই দ্য ওয়ে, তোমরা গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, কেমন? আর আমি এই সুযোগ আরেকটু গোছগাছ করে নিই। আমি কিছু বুঝতে পারছি না মিলি আপু, আজকে ঝুমুরের হয়েছেটা কি? আমি তোকে এই পর্যন্ত এরকম করতে দেখি নাই। পাগল টাগল হয়ে গেল নাকি? আমারও কেমন জানি গোলমাল লাগছে রে। আর একটা কথা বললে সেটা কিন্তু তোদের ভালোর জন্য হবে না। আমার সাজগোজ করতে মানা নাকি? আজব আজব তো। যাও তোমরা তাড়াতাড়ি। আরো কোনো কথা না বলে মিলি আর নীলা চলে গেল ফ্রেশ হয়ে চেঞ্জ করতে। আর ঝুমুর লাগেজ থেকে ওর সাজ সরঞ্জাম বের করে ড্রেসিং টেবিলের সামনে টুল টেনে বসে সাজতে লাগলো। আমি জানি না মেয়েরা কি কি দিয়ে সাজায়, ডোন্ট নো, সবাই বুঝে নিবে। ঠোঁটে লাল লিপস্টিক দিয়েছে ঝুমু, কানে হালকা মাঝারি ধরনের দুল, গলায় সিম্পল একটা চেন। রং করা চুলগুলো 2 কাঁধ 2 পাশে এনে ছেড়ে দিই। হাতে ঘড়ি দিয়ে নিজেকে একবার আয়নায় পর্যবেক্ষণ করে হাতে ফোন নিয়ে ফোন টিপতে লাগলো। কিছুক্ষণ পরে নীলা আর মিলি রেডি হয়ে চলে আসলো। রেডি তোমরা? হ্যাঁ বিউটি কুইন, চলো এবারে যাওয়া যাক। ঝুমুর ওদের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। ওরাও একই কাজ করলো। এবার 3 জন বের হয়ে গেল রুম থেকে। অন্যদিকে রাফি, রাজ, নীলাশ ওরা আগে থেকেই ফ্রেশ হয়ে বাহিরে বসে ব্রেকফাস্ট শেষ করে আড্ডা দিচ্ছে। ওদের সাথে রাজ আর নীলাশের কাজিনরাও আছে। খুব হাসাহাসি হচ্ছে ওদের সাথে। ওদের সাথে কথা বলতে বলতে রাফি সুইমিং পুলের অপর পাশে চোখ গেল। সে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে ওর চারপাশ থমকে গেছে। ঝুমুকে দেখে ওর চোখ চড়ক গাছ হয়ে গেছে। যে মেয়েটা একদম সিম্পল সাজে এত অপরূপ লাগে, আবার যদি সেই মেয়ে এত গর্জিয়াস সাজে, তাহলে তো হুড়পড়িকেও হার মানাবে। ও মাই গড! এমনিতেই এই মেয়েকে সিম্পল সাজে দেখলে নিজেকে কেমন পাগল পাগল মনে হয়। সেই মেয়েকে যদি এই সাজে দেখি, উফ, জাস্ট নেশা লেগে গেছে। ওদিকে ঝুমু, নীলা, মিলি ওরা 3 জন গল্প করতে করতে আড্ডা স্থলে গেল। গিয়ে সবার সাথে কুশল বিনিময় করলো। ঝুমুরও সবার সাথে খুব হেসে হেসে কথা বলছে। রাফি শান্ত হয়ে শুধু ঝুমুকে লক্ষ্য করছে। রাফির পাশে বসে থাকা রাহাত উঠে গিয়ে ঝুমুর পাশে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। ওদের কথা শুনে রাফির তো জ্বলে পুড়ে যাচ্ছে। এই যে শুনছেন? কিছু কি বলবেন? এক্স্যাক্টলি বলতে চাইছিলাম, আজকে না আপনাকে একটু বেশি সুন্দর লাগছে। আমি তো জাস্ট ক্রাশ খেয়ে ফেলেছি।
ঝুমু এবার পড়ে গেল মহা অস্বস্তিতে। এ প্রশ্নের উত্তর কি হতে পারে তা ওর জানা নাই। ঝুমুর কিছু বলতে যাবে তার আগেই রাফি ওদের দিকে রাগে ফুলে ফেঁপে আসলো। ওদের কাউকে কিছু বলতে না দিয়ে ঝুমুরের কোনোই চেপে ধরে রাহাতকে বলল, গিভ মি অনলি 5 মিনিটস ব্রো, ওর সাথে আমার কিছু কথা আছে, আয় আমার সাথে। এই বলে ঝুমুকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো রিসোর্টের পিছনের বাগানের বাগিচার দিকে। সেখানে গিয়ে বাগিচার মাঝখানে ঝুমুরকে দাঁড় করালো রাফি। আমাকে এখানে নিয়ে আসলে কেন? কারণ আছে তাই তো এনেছি। আজকে এত সাজার মানে কি? আমি সাজলে তোমার প্রবলেম কোথায়? প্রবলেম কোথায় জানিস না? এরকম করে সেজে গুজে মেয়েরা শুধুমাত্র তাদের হাজবেন্ডকে দেখায়, পর পুরুষকে না। আর তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার আছে। কিভাবে চলবি না চলবি তা শুধু আমি বলবো আর আমি দেখবো, আন্ডারস্ট্যান্ড? কেন? তুমি দেখবে কেন? আর তুমি এসব বলার কে? আমি বলার কে সেটা 2 দিন পরেই জানতে পারবি। এসবের দায়িত্ব একমাত্র আমার। এ বলে রাফি ওর পকেট থেকে মিনি ওয়াইপস বের করলো। ওয়াইপস থেকে ঝুমুর কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। তারপরে আস্তে আস্তে করে ওয়াইপস দিয়ে ওর ঠোঁট ডলতে লাগলো। উদ্দেশ্য লিপস্টিক মুছে ফেলা। ঝুমুর শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রাফি কি করে সেটা দেখছে বিনা বাক্যে। রাফি শুধু যত্ন সহকারে ঝুমুর লিপস্টিক মুছে দিল। তারপরে ঝপাত করে ঝুমুরকে উল্টো করে ওর বেরিয়ে থাকা চুলগুলো সুন্দর করে খোপা করে দিল এবং গলা থেকে ওড়না সরিয়ে হিজাবের মতো করে পেঁচিয়ে দিল। আবার এগেইন ভাবে ঝুমুরকে দেখে বলল, এবার একদম পারফেক্ট। আর হ্যাঁ, আর কখনো যেন এমন ভাবে না দেখি। সবসময় হিজাব পরে থাকবি। দরকার হলে হাতে চুড়ি, নাকে নাকফুল ওসব পরবি। আজব তো, আমি এসব কেন করব? আমার তো এখনো বিয়েই হয় নাই। হতে আর কতক্ষণ? বিয়ে হলেই যে এগুলো পড়তে হবে তা কিন্তু নয়। ওকে, আচ্ছা এখন চল, আজকে থেকেই ঘোরাঘুরি শুরু করতে হবে। এই বলে ঝুমুরকে আবার টেনে আড্ডাস্থলে নিয়ে গেল রাফি। তারপরে ওরা সবাই রিসোর্টের সামনে একটা বিচ আছে সেখানে বেড়াতে গেল। যে যার মতো ঘুরছে, পানিতে ঝাপাঝাপি করছে, বিশেষ করে ছেলেরা। ওরা ফাজলাম একটু বেশিই করছে আর ডিএসএলআর ক্যামেরা দিয়ে গ্রুপ পিক তুলছে। মেয়েরাও হাঁটু পর্যন্ত নেমে পিক তুলছে। যার যার মতো সবাই আনন্দ করছে। ঝুমুর ধীরে সুস্থে হাঁটছে আর ওদের কীর্তিকলাপ দেখছে। সমুদ্রের কিনারায় আস্তে আস্তে হাঁটছেও। সমুদ্রের ঢেউ এসে বারবার ওর পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে। নীলা ঝুমুর পাশেই দাঁড়িয়ে মনে হয় হাজারটা সেলফি তুলছে। ঝুমুর নীলার কাণ্ড দেখে হাসছে। ঝুমুর এক ধ্যানে সমুদ্রের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এই সমুদ্রের পানির গভীরতায় যদি হারিয়ে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এই মানসিক চাপ থেকে তো অন্তত মুক্তি পেতাম। হঠাৎ করে পেছন থেকে কে যেন দৌড়ে এসে ঝুমুরকে ভেজা ঘুরিয়ে উল্টো দিকে ঘুরিয়ে দিল। ঝুমুর তাতে চমকে উঠল। তারপরেই শোনা গেল রাফির কথা। রাফি ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ঈশান, আমাদের কয়েকটা পিক তুলে দে না, সুন্দর করে তুলবি। রাফি ঝুমুরকে পেছন থেকে ভেজা শরীরে জড়িয়ে ধরল আর ঈশানকে গলায়ও ফটাফট পিক তুলে ফেলল। এবার ঝুমুরকে নিজের দিকে ঘুরিয়ে নিল রাফি। ঝুমুর দিকে তাকাতেই ওই অবস্থায়ও ঈশান ফটাফট অনেকগুলো ছবি তুলে নেয়। ঝুমুর ভেবে পাচ্ছে না ওর সাথে এসব কি হচ্ছে। রাফি এরকম আজব কাজ কেন করছে ওর সাথে। এভাবে রাফি ঝুমুরকে জড়িয়ে ধরে বিভিন্ন স্টাইলে দাঁড়ানো আর ঈশান ফটো তুলল। ফটো তোলা শেষে, ঈশান শোন, ফটোগুলো আমার ফোনে সেভ করে দিস। এবার ঝুমু বলতে শুরু করলো, আচ্ছা, এরকম ভেজা মুরগির মতো পোজ দিয়ে কি ফটো তোলাটা খুব বেশি জরুরি ছিল? তাও আবার আমাকে ভিজিয়ে দিয়ে। ওসব তুই বুঝবি না। ঝুমুর অবাক হয়ে রাফির চলে যাবার পানে তাকিয়ে আছে। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথায় কিছু খেলছে না। এভাবেই চলে গেল আর 2 দিন। এঙ্গেজমেন্টের দিনের আগে রাতে সেদিন সারাদিন প্রচুর কাজের ভিতর দিয়ে কেটেছে। এঙ্গেজমেন্টের সকল বন্দোবস্ত করা হলো। তারপরে সারা হলো সাজানো, লাইটিং, ডেকোরেশন ইত্যাদি ইত্যাদি। বলতে গেলে সারাদিন অনেক ঢকলের উপর দিয়ে গেছে। শুধুমাত্র যাদের বিয়ে তাদের কোনো কষ্ট হয়নি। সারাদিন বেশি হার্ডওয়ার্ক কারণে রাত 10টা হতেই যে যার রুমে চলে গেল। সারা রিসোর্ট তখন নীরবতা বিরাজ করছে। এদিকে নীলাদের রুমে মিলি ঘুমে কাদা কাদা। নীলা রুমে নেই আর ঝুমুর চোখে বিন্দুমাত্র ঘুমের চিহ্ন নাই। রাজ্যের চিন্তা ওর মাথার উপরে ভর করেছে। ঝুমুর একটা কথা চিন্তা করতে ওর ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। কালকে ওর সামনে ওর প্রিয় মানুষটার এঙ্গেজমেন্ট হয়ে যাবে, তা অন্য কারো সাথে। এসব ভাবতে ওর চোখ জোড়া ঝাপসা হয়ে অশ্রু বৃষ্টি ঝরতে লাগলো। বারান্দায় দাঁড়িয়ে এসব ভাবছে ঝুমু। তখন ওর চোখ বারান্দার এক কোণে গেল।
দেখলে যে সেখানে ভাঙা কাচের চুড়ি ফেলানো। কি মনে করে যে ঝুমু ওটার কাছে গেল আর নিজের হাতে তুলে নিল। চুরি ভাঙা অংশটাতে আনমনে নিজের কবজির উপরে রাফির নামের অধ্যাক্ষর লিখল। ফর্সা চামড়া কেটে লাল রক্ত বেরোচ্ছে ঝরঝর করে, তাতে ঝুমুর কোনো ভ্রুক্ষেপই নেই। আশ্চর্য করা বিষয় হলো যে ঝুমুর কোনো ব্যথা লাগছে না, কারণ মনের ব্যথার কাছে যে ব্যথা তুচ্ছ। কিছুক্ষণ পরে নীলা এলো, ওর হাতে একটা প্যাকেট। ঝুমু, জলদি করে এই ব্লাউজটা আর পেটিকুটটা পরে আয় তো, শাড়ি পরিয়ে দিব। নীলা ঝুমুর হাতে কালো রঙের ব্লাউজ আর পেটিকোট দিয়ে দিল। এই নীলা, এত রাতে এইসব পরে কি হবে? কোথায় যাব? তা তুই গেলেই বুঝতে পারবি। এখন আর কথা না বাড়িয়ে একটু তাড়াতাড়ি কর না প্লিজ। আজকে তোর জন্য তোর লাইফের সব থেকে গ্রেট সারপ্রাইজ অপেক্ষা করছে। আজকের এই সারপ্রাইজ তোর লাইফটাকে পুরো বদলে দিবে। কিন্তু কিসের সারপ্রাইজ? আর যাবোটাই বা কোথায় সেটা তো বলবি। তোর কি আমাকে বিশ্বাস হচ্ছে না? কি বলিস এইসব? তোকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তাহলে আর কথা না বাড়িয়ে যা বলেছে তাই কর। আচ্ছা চল তাহলে। ওয়াশরুম থেকে ঝুমু ব্লাউজ আর পেটিকোট পরে বাইরে হয়ে এলো। এবার নীলা ঝুমুকে একটা কালো জর্জের সিম্পল একটা শাড়ি পরিয়ে দিল। এরপরে দুই হাতে দুইটা সোনার চুড়ি, নাকে একটা ডায়মন্ডের নোজ পিন পরিয়ে দিল, সেই সাথে লম্বা চুল কোমর অব্দি ছেড়ে দিল। একদম সাদা মাটা ভাবে তৈরি করলো ঝুমুকে। একটু মেকআপও করায়। ঝুমুরকে ঠিক করার পরে কালো একটা রুমাল দিয়ে ওর চোখ বেঁধে দিল নীলা। আরে আরে, চোখ কেন বাঁধছিস? আমাকে বিশ্বাস করিস তো? হ্যাঁ করি, কিন্তু আর কোনো চিন্তা নেই, যা হচ্ছে তা শুধু দেখে যা। ঝুমুরকে আর কিছু বলতে না দিয়ে নীলা ওকে ধরে ধরে বাইরে নিয়ে আসলো। ওকে নিয়ে আস্তে আস্তে রিসোর্টের পিছনে দরজা দিয়ে বাইরে হয়ে সৈকতের দিকে এগিয়ে যেতে লাগলো। এই জায়গাটাও সাগরের কাছে, কিন্তু অনেক নির্জন, কোনো জনমানবের চিহ্নও নাই। অর্ধেক পথ নিয়ে যাবার পরে নীলা ঝুমুকে নিয়ে থামলো। তখন এক আগন্তুকের আগমন হলো। আগন্তুক ওদের দিকে এগিয়ে এসে নীলার সাথে ইশারা ইঙ্গিতে দু একটা কথা বলল। নীলা ঝুমুরের হাত ছেড়ে দিয়ে চলে গেল, আর আগন্তুক এসে ঝুমুর দুই কাঁধ ধরে এগিয়ে নিয়ে যেতে লাগলো। ঝুমুর কাছে হাতের স্পর্শটা অন্যরকম লাগছে। আমার মনে হচ্ছে স্পর্শ তো নীলার নয়। তাহলে নীলা কই গেল? নীলু, নীলু কে আপনি? আর নীলা কোথায় গেল? ঝুমুর পাশে থাকা ব্যক্তি কোনো কথা বলল না। এক পর্যায়ে ঝুমুকে নিয়ে সে সৈকতে পৌঁছে গেল। সেখানে নিয়ে ঝুমুকে দাঁড় করানো আর ঝুমুরের কানে ফিস ফিস করে বলতে লাগলো, আমাকে চিনতে পারছিস না ঝুমু? লোকটির কণ্ঠ শুনে ঝুমুক চমকে উঠলো। এই কণ্ঠ তো রাফি। তারপরে রাফি আস্তে করে ঝুমুর চোখ থেকে রুমালটা খুলে দিল। অন্ধকারে চোখ অবশ্যই আসছিল চোখ বাঁধার ফলে। চাঁদের আলোতে পুরো সৈকত আলোকিত হয়ে আছে। ঝুমুর পিট করে তাকালো। রাফি ঝুমুকে এক দৃষ্টিতে দেখেই যাচ্ছে। একদম রাফির মনের মতো করে সাজিয়ে নিয়ে এসেছে ঝুমুককে নীলা। ওকে দেখে রাফির চোখের আর তৃষ্ণা মিটছে না। ফর্সা শরীরে কালো শাড়িতে অপরূপ সুন্দর লাগছে ঝুমুকে। অপরদিকে ঝুমু ফিদা হয়ে গিয়েছে রাফিকে দেখে। রাফিও কালো শার্টের উপরে কালো মখমলের একটা ব্লেজার, অসাধারণ লাগছে ঝুমুর কাছে। রাফির সামনে থাকা চুলগুলো হালকা হাওয়ায় বারে বারে কপালে বাড়ি খাচ্ছে। রাফি ঝুমুরের আরো কাছে এলো। ঝুমুর রাফির একদম বুক বরাবর দাঁড়িয়ে আছে। তুমি এখানে কেন? কেন? আমায় এখানে আশা করিস নাই বুঝি? না তা নয়, কিন্তু আমাকে এখানে নিয়ে এলে কেন? কিছু কথা বলার জন্য, কিছু দেখানোর জন্য। কি বলবে আর কি বা দেখাবে? ওয়েট, বলছি। রাফি এবার লম্বা একটা শ্বাস নিয়ে বলতে শুরু করলো, জানিস, আমি না একজনকে খুব ভালোবাসি, কিন্তু সে জানে না আমি তাকে এত ভালোবাসি। আর সব থেকে খুশির খবর কি জানিস? কি? ওর সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে, আর কালকে ওর সাথেই আমার এঙ্গেজমেন্টও। জানিস, কত অপেক্ষার পরেই সেই কাঙ্ক্ষিত দিনটা এলো। ফাইনালি সে আমার হবে। তাকে আমি নিজের করে পাবো, নিজের সবসময় পাশে থাকা সঙ্গী হিসেবে পাবো। তুই জানিস না আমি কতটা হ্যাপি। তুমি হতভম্বের মতন দাঁড়িয়ে আছে, হা করে তাকিয়ে রাফির কথা শুনছে। জানতে চাইবি না কে সে? জানতে চাইবি না কার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? চুল বহুত কষ্টে নিজেকে সামাল দিয়ে বলল, দেখতে চাই কে সে, কে সেই ভাগ্যবতী নারী। ওকে, আয় তাহলে। এই বলে রাফি ঝুমুর হাত ধরে আরো সামনের দিকে নিয়ে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে ঝুমু দেখতে পেল সাদা পর্দা দিয়ে রাখা কিছু একটা উপরে। খুব বড় সেটার আকৃতি, কিন্তু সেটা কি হতে পারে সেটা ঝুমু বুঝতে পারছে না। রাফি যুবককে সেই পর্দা দিয়ে ঢাকা জিনিসটার সামনে নিয়ে গিয়ে দাঁড় করালো। এটা কি? যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার ফটো। ও। কান্নায় ঝুমুরের গলা আটকে আসছে, তবুও নিজেকে কন্ট্রোলে রাখছে। আর ইউ রেডি ঝুমু?
হুম। ওকে দেন। এই বলে রাফি পর্দার এক কোণা ধরে জোরে টান দিল, যার ফলে পর্দার ভিতর দিয়ে বের হয়ে আসলো বড়সড় একটা আয়না। আয়নার একদম সামনাসামনি ঝুমুর, আর তার পাশে রাফি। আলো আঁধারিতে ঝুমুরের প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে উঠেছে। রাফি ঝুমুর দুই বাহু শক্ত করে জড়িয়ে ধরে আয়নাতে থাকা ঝুমুরের প্রতিচ্ছবির দিকে ইশারা করে। লুক এট হার, শি ইজ মাই হার্ট, শি ইজ মাই লাইফ, মাই এভরিথিং ইজ শি। দেখ ঝুমু, ভালো করে চেয়ে দেখ আমার মনের রানীকে, যে আমার এই পুরোটা হৃদয় জুড়ে বিরাজমান, যাকে আমি আমার মন দিয়ে বসে আছি, যাকে আমি আমার সম্পূর্ণটা দিয়ে ভালোবাসি, যার সাথে আমার বিয়ে হবে, যে হবে কয়েকদিন পর থেকে আমার লক্ষ্মী বউ, যে হবে আমার জীবন চলার সাথী, যে হবে আমার সন্ধ্যার ক্লান্ত ভেজা শরীরের ওষুধ। দেখ দেখ ঝুমু। ঝুমুর যেন আকাশ থেকে পড়লো, কি হচ্ছে এসব? এ কি করে সম্ভব? তার মানে রাফি তাকেই ভালোবাসে, ওর সাথে রাফির বিয়ে ঠিক হয়েছে। কি বলছো তুমি এইসব? আমি কিছু বুঝতে পারছি না। রাফি এবার ঝুমুকে নিচের দিকে ঘুরিয়ে দুই হাত দিয়ে ঝুমুর দুই গালের দুই পাশ দিয়ে চুলের ভিতর ঢুকিয়ে আঁকড়ে ধরে। যা বলছি সত্যি বলছি ঝুমু, ট্রাস্ট মি। তারপর পিছনে ফিরে আকাশের দিকে আঙুল তুলে ইশারা করে ঝুমুকে উপরে তাকাতে বলল। ঝুমু উপরে তাকাও। রাফির কথা মতো ঝুমু উপরে তাকালো, সাথে সাথে একটা ফানুস উঠতে দেখল। ফানুসটার উপরে বড় করে আই লেখা, তারপরে পরপর আর 4টা ফানুস উড়াল দিল, তার মধ্যে একটাতে লাভ লেখা আর বাকি 3টার ইউ লেখা। সর্বশেষ যে ফানুসটা উড়াল দিল তাতে বড় করে ঝুমুর লেখা। সমুদ্রের উপর দিয়ে আকাশের বুকের দিকে উঠতে লাগলো ফানুসগুলো। এক পর্যায়ে ফানুসগুলো ছোট বিন্দুর আকার ধারণ করলো। এসব দেখে ঝুমুর চোখ থেকে একা একাই টপটপ করে পানি ঝরতে লাগলো। তবে কেননা দুঃখের নয়, এই কান্না যে সুখের। সে দুহাত দিয়ে মুখ চেপে ধরে ধপাস করে মাটিতে বসে পড়ল। ওর সাথে সাথে রাফিও বসলো ওর ঠিক সামনাসামনি। আমার বিশ্বাস হচ্ছে না যে এ সত্যি। মনে হচ্ছে এটা কোনো স্বপ্ন, আর কিছুক্ষণ পরে তা মিলিয়ে যাবে। রাফি ঝুমুর দুই গালে হাত দিয়ে চোখের পানি মুছে দিয়ে, ইটস ট্রু, আই রিয়েলি লাভ ইউ। তোর প্রতি আমি অনেক বেশি দুর্বল হয়ে পড়েছি, তোকে ছাড়া থাকতে পারবো না। তোকে ছাড়া আমার পুরো দুনিয়ায় অন্ধকারে মৃত আত্মার মতো বেঁচে থাকা। দেরিতে হলেও বুঝতে পারছি যে তোকে ছাড়া আমি অসম্পূর্ণ। তোকে আমি অনেক কষ্ট দিয়েছি, মাফ করে দিস প্লিজ। জানিস তোকে না দেখলে কেমন অস্থির অস্থির লাগে। হয়তো তোর মনের মতো তোকে প্রপোজ করতে পারি নাই, কিন্তু এটা বিশ্বাস কর যে তোকে ছাড়া আমি থাকতে পারবো না। আর তোকে এতদিন এই কথাগুলো বলি নাই কারণ তোকে আজকে সারপ্রাইজ দিব বলে। আর ঝুমুরা রাফিকে কিছু বলতে না দিয়ে ওর বুকে এলোপাতারি কিলকুটি মারতে লাগলো। তুমি অনেক খারাপ, প্রচুর খারাপ। তুমি এতদিন আমাকে বিনা কারণে এত কষ্ট দিয়েছো, এত শাস্তি দিয়েছো, এতদিন ধরে কাঁদিয়েছো। মাফ করবো না তোমায় কখনো, মাফ করার প্রশ্নই আসে না। এবার ঝুমু রাফির গলা শক্ত করে ধরে বলতে লাগলো, মাফ করবো না আমি তোমায় কখনো, কখনো না। আই উইল নেভার ফরগিভ ইউ। এই ছেলে, শুনেছো তুমি? আই উইল নেভার ফরগিভ ইউ। আই হেট ইউ, জাস্ট হেট ইউ। চোখ মুছতে মুছতে রাফিকে ধাক্কা দিয়ে ফেলে উঠে যেতে লাগলো। রাফি তখন পেছন থেকে ঝুমুর হাত দুটো শক্ত করে ধরে বলতে লাগলো, এই ঝুমু, এসব কি রকমের পাগলামি? আমি মানছি যে আমি ভুল করেছি, তোর সাথে অন্যায় করেছি। আর কিছু বলতে পারলো না রাফি, তার আগে ঝুমু ব্যথায় কুকিয়ে উঠল। ছাড়ো, হাত ছাড়ো। কি হয়েছে তোর হাতে? কিছু হয় নাই, তুমি হাত ছাড়ো। এবার রাফি ঝুমুরকে কাছে টেনে নিজে বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর ঝুমুরের বাম হাত নিয়ে ওর কবজির দিকে তাকালো। দেখলো যে ওর নামের অধ্যক্ষর খুব বড় করে লেখা। কাটা জায়গাতে এখনো তাজা রক্ত বের হচ্ছে, কবজিতে এখনো ফুট কেটে রক্ত বের হচ্ছে। রাফি এসব দেখে ওর চোখ ছলছল করে উঠল। ও তাড়াতাড়ি করে ওর পকেট থেকে রুমাল বের করে ঝুমুর ক্ষতস্থান চেপে ধরল। এটা কেন করলি ঝুমু? এটা কোন ধরনের কাজ? ঝুমুর কান্নার মাঝেও তাচ্ছিল্যের হাসি আসলো। এটা তো কিছুই নয়, আমি তো আত্মহত্যার মতো জঘন্য কাজ করার জন্য প্রস্তুতি নিয়ে বসেছিলাম। আর কয়েকটা দিন পরে তুমি আমার লাশ দেখতে পেতে। লাশ? রাফি ঝুমুরকে কাছে টেনে এনে শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্লিজ ঝুমু, এসব বলিস না। আর এটা কেমন কথা হলো যে আমাকে না পেলে তোর সুইসাইড করতে হবে? এটা কোন ধরনের সিদ্ধান্ত? কেন এমন একটা কাজের সিদ্ধান্ত নিলি? ঝুমু নিজেকে রাফির কাছ থেকে সরানোর চেষ্টা করছে। ছাড়ো আমায়। প্রকৃত ভালোবাসার মানে তুমি কি করে জানবে? আমাকে তুমি কোনোদিনও বুঝতেই পারো নাই, আর বুঝতে পারবেও না। ছাড়ো।
এ কথা বলে ঝুমু নিজেকে রাফির বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে চলে যেতে লাগলো, কিন্তু কিছু দূর যাওয়ার পরে পেছন থেকে রাফির কথাগুলো শুনে থমকে গেল। তুই আমাকে এতটা ঘৃণা করিস সেটা জানতাম না। আরে ভালো তো তোকে আমিও বাসি। আর কালকেই আমাদের এঙ্গেজমেন্ট, ভেবেছিলাম তোকে সারপ্রাইজ দিব, কিন্তু তুই যে এমন করবি সেটা কল্পনাও করতে পারি নাই আমি। আচ্ছা, আমি যে তোকে কয়েকবার কিস করেছি, তুই বল, ভালো যদি নাই বাসি তাহলে কি কেউ কিস করার মতো দুঃসাহস দেখায়? অনেকবার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছি, কিন্তু তুই আমার ভালোবাসা বুঝিস নাই। সে যাই হোক, তুই যদি না চাস তাহলে আমাদের মাঝে কিছু হবে না। আমি না হয় আজকে দাদু, আব্বু, চাচ্চুকে বলে বিয়েটা ভেঙে দিব। তাদের বলবো যে তুই আমাকে না, আরো অনেক ভালো ছেলেকে ডিজার্ভ করিস। তারপরে আর কি, আমি চলে যাব আবার লন্ডনে। দেশে আর ফিরবো না, কখনো ফিরবো না। রাফির চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো মাটিতে। রাফি কথাগুলো একদম সিরিয়াস হয়ে বলেছে। খুব ব্যথা হচ্ছে ওর বুকের বাম পাশে, চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে সেখান থেকে। ঝুমু রাফির এমন অবস্থা দেখে অবাকের চরম পর্যায়ে। যে ছেলের চোখ দিয়ে কোনোদিন এক ফোঁটা পানি অবধি পড়ে নাই, সে ছেলে কিনা আজকে কান্না করছে। রাফি এবার নিজের চোখ পানি মুছে পিছনের দিকে ঘুরে সাগরের দিকে তাকিয়ে রইল। ঝুমু এবার ধীর পায়ে রাফির পিছনে গিয়ে দাঁড়ালো, তারপরে পেছন থেকে ঝাপটায় ধরলো রাফিকে। আমায় বিয়ে না করে কোথায় যাবে বলো? আমাকে ছেড়ে কি সত্যিই চলে যাবে? এতদিন কাঁদিয়ে কি তোমার মন ভরে নাই? আরো কাঁদাতে চাও? রাফি কোনো জবাব দিল না। এত অভিমান কেন তোমার? 5টা বছর তো শুধু এই অভিমান করেই কাটিয়ে দিয়েছ। একটা বার খোঁজ নেওয়ার চেষ্টা অবধি করলে না যে পাগলিটা বেঁচে আছে কিনা মরে গেছে। নিজের বেলায় 16 আনা আর আমার বেলায় 4 আনাও না। আচ্ছা তুমি বলো, আমার রাগ দেখানোটা কি অস্বাভাবিক কিছু? তুমিই তো দেখেছো এতদিন আমার নিদারুণ কষ্টে কেটেছে, তবুও তুমি সেই সাধারণ 3টি অক্ষর বললে না। তবুও রাফির মুখ থেকে কোনো উত্তর আসছে না। এবার ঝুমু রাফির সামনে গিয়ে ওর গলা জড়িয়ে ধরল, তাতেই রাফির কোনো ভ্রুক্ষেপও ঘটল না। কথা বলবে না আমার সাথে? এই আমি কিন্তু কান্না করে দিব। তবেও কোনো কাজ হচ্ছে না দেখে ঝুমু রাফির গলা জড়িয়ে ধরে ওর পায়ের উপরে উঠে উঁচু হয়ে রাফির ঠোঁটে একটা চোখ গেলেন। এখনো কি রাগ করে থাকবে? কথা বলবে না আমার সাথে? রাফি এবার ঝুমুর দিকে তাকান, দেখলো যে ঝুমুর চোখে পানি টলমল করছে, যে কোনো সময় বর্ষণ হতে পারে। ঝুমুর চুমুর দেওয়া এমনিতেই রাফির অভিমানে গলে পানি হয়ে গিয়েছে। এবার রাফি ঝুমুর কোমর চেপে ধরে আরো উঁচু করে একদম রাফির মুখের সামনে করে, তাহলে বল আমায় ভালোবাসিস? আগে তুমি বলো। আমি তো প্রথমেই বলে দিয়েছি, এবার তুই বল। সত্যি বলবো? হ্যাঁ, প্লিজ তাড়াতাড়ি বল। এই বলে রাফি ঝুমুকে নিচে নামিয়ে ওর 2 গালে আলতো করে ওর হাত দিয়ে আবেগময় কণ্ঠে, বেবি বল না ভালোবাসিস। ঝুমুর কান্না ভেজা মুখেও হাসি ফুটেও। ভালোবাসি, এত বেশি ভালোবাসি। রাফি খুশি হয়ে ঝুমুরের কপালে আর গালে চুমু দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। আই লাভ ইউ পাখি, আই লাভ ইউ সো মাচ। রাফি এবার ঝুমুরকে ছেড়ে দিয়ে পকেট থেকে একটা লকেট বের করে ঝুমুর গলায় পরিয়ে দিল। লকেট J+R দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা। তারপর সৈকত কিনারে থাকে বেঞ্চিতে গিয়ে দুজনে বসে মায়াময় চাঁদের নিচে কিছু সময় অতিবাহিত করল। পরের দিন এঙ্গেজমেন্টের দিন সন্ধ্যা 6:30 সারা রিসোর্ট সুসজ্জিত করে সাজানো, প্রত্যেকটা মানুষ আনন্দে মশগুল। খুবই সুন্দর লাগছে পরিবেশটাকে। সব মানুষ যেখানে এঙ্গেজমেন্ট হচ্ছে হলরুম সে জায়গায়। অবশেষে তাদের বাগদান শেষ হলো। শুধুমাত্র বাগদান হয় নাই, তার সাথে আক্ত হয়েছে। বলতে গেলে সম্পূর্ণ বিয়েই হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানের বাকি। কাজী সাহেবের মাধ্যমে তাদের আক্ত করানো হলো। রেজিস্টার পেপারে সাইন করে 3 বার কবুল বলে একজন আরেকজনের সঙ্গী হয়ে গেল তারা। পরের দিন আজ মেহেদি অনুষ্ঠান। সন্ধ্যা 7টা বাজে। চারদিকটা উৎসব মুখরিত পরিবেশ বিরাজমান। হবে না কেন, মেহেদি অনুষ্ঠান বলে কথা। ছাদের একপাশে খুব সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে, আর পুরো ছাদ ডেকোরেশন এক অপূর্ব দৃশ্যের মতো সাজানো হয়েছে। গায়ে হলুদ আর মেহেদি অনুষ্ঠানের জন্য সব ছেলে মেয়েরা মেহেদি রঙের ড্রেস আপ করেছে। ছেলেরা মেহেদি কালারের পাঞ্জাবি আর মেয়েরা মেহেদি কালারের শাড়ি পরিধান করেছে। আজ ঝুমুর, নীলা ও মিলিকেও মেহেদি রঙের পাঞ্জাব স্টাইলে সালোয়ার কামিজ পরানো হয়েছে। গর্জিয়াস ভাবে স্ট্রোকের কাজ করা প্লাজো আর শর্ট কামিজ ও মাথায় বড় রকমের একইভাবে কাজ করা দোপাট্টা। মেকআপ করা হচ্ছে অনেক সুন্দর করে, যার ফলে ওদের অনেক সুন্দর লাগছে, বিশেষ করে ঝুমুকে। রাফি তো এক নজর দেখে ওর হার্ট ব্লক হওয়ার উপক্রম। আজ ওদের গায়ে হলুদ, তাই ওদেরকে গায়ে হলুদ মাখিয়ে গোসল করার জন্য নিয়ে যাওয়া হলো রিসোর্টের পিছনে থাকা বড় বাগানে। রাফি, নীলাশ, মিলি যথাক্রমে ঝুমু, নীলা
মিলিকে হলুদ লাগানো, আবার ঝুমুরাও ওদেরকে লাগিয়ে দিল। সবাই হলুদ মাখামাখি নিয়ে অনেক মজা করছে। অতপর গোসল করিয়ে ওদেরকে যার যার রুমে নিয়ে যাওয়া হলো। কয়েকদিন বিয়ের অনুষ্ঠান শেষে ঝুমু, নীলা, মিলিকে আলাদা বাসর ঘরে নেওয়া হলো। সবাইকে আলাদা করে সবাই নিয়ে গেলেও ঝুমুরকে রাফি কোলে করে নিয়ে এসেছে। কোলে করে নিয়ে এসে ঝুমুরকে বিছানায় শুয়ে দিয়ে নিজে ঝুমুর পাশে কাত হয়ে আধা উবু হয়ে শুয়ে ঝুমুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিছানা থেকে এক মুঠো গোলাপের পাপড়ি নিয়ে উপরে দিকে আস্তে করে ছেড়ে দিল রাফি। পাপড়িগুলো এক এক করে ঝুমুর চোখে মুখে গলায় পড়তে লাগে। ঝুমুরকে খিচকে চোখ বন্ধ করে নিয়েছে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। কেমন যেন এক অদ্ভুত শিহরণ হয়ে যাচ্ছে ওর পুরো শরীরে। কেমন অনুভূতি তাও জানা নাই। রাফি এবার ঘোর লাগা অবস্থায় ঝুমুর গলায় হয়ে থাকা পাপড়িগুলো সরিয়ে ওর গলায় মুখ গুজে দিল। আস্তে করে একটা চুমু খেলো ঝুমুর গলায়। ঝুমুর চোখ বন্ধ করেই আছে। রাফি মাথা তুলে দেখলো ঝুমুর ঠোঁটগুলো কাঁপছে। ওর লোভ সামলাতে না পেরে নিজে করে নিল ঝুমুর ঠোঁট জোড়া। কিছুক্ষণ পর ছেড়ে দিল। ঝুমুর চোখ খুলে রাফির দিকে তাকিয়ে মুচকি হাসলো। ও আজকে রাফির ভালোবাসায় নিজেকে রাঙাতে চায়, হারিয়ে যেতে চায় রাফির মাদকতা। গভীর আবেগপূর্ণ চোখে তাকালো সে রাফির দিকে। সে চোখের চাওয়ায় আছে এক অদ্ভুত নেশা, ভালোবাসার নেশা সেটি। রাফিও সেই মায়া ভরা চাহনিতে হারিয়ে যেতে লাগলো। এই দুই চোখের নেশায় রাফি বারংবার মরতে রয়েছে। ঝুমুরের গলায় আস্তে করে নিজের মুখ গুজিয়ে দিল। ঝুমুরও শক্ত করে রাফিকে নিজের সাথে আঁকড়ে ধরলো। আজ রাতটা যে তাদের ভালোবাসাময় রাত। এভাবে সেই সারা জীবন রাফির সাথে ভালোবাসার মাখামাখি হয়ে থাকতেছে। হ্যালো বন্ধুরা,